নমস্কার। শুরু করছি আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক, ঔপন্যাসিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, উল্কা। গল্পটি পূর্ণিমা আশ্বিন 1334 সালে প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুনতে থাকুন আজকের গল্প, উল্কা। অল্প বয়সেই পিতৃমাতৃহীন হয়ে যদি তাহার নিঃসন্তান খুড়ো হরিচরণকে আশ্রয় করিয়া খুড়ার বাসভূমি বেলগাঁয়ে প্রবেশ করিল। গ্রাম প্রবেশমুখী বৃদ্ধ জ্যোতিষী রামসুন্দরের সহিত তাহাদের সাক্ষাৎ হইয়া গেল। বৃদ্ধ হরিচরণের সঙ্গে জ্যোতিকে দেখি রামসুন্দর জিজ্ঞাসা করিল, বাবু, সঙ্গে ছেলেটি কে? হরিচরণ ভারী গলায় আর্দ্র চক্ষে কহিলেন, আমার বৈমাত্রীয় দাদা রাইচরণের ছেলে জ্যোতি। নেহাতি দুর্ভাগা, এই অল্প বয়সেই বাপ মা সব হারিয়ে এখন আমার ঘাড়েই পড়ল। বৃদ্ধ জ্যোতিষীর কিন্তু কথার দিকে লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল সর্বাঙ্গে উদ্দীপ্ত ভঙ্গিমাখা গৌরবর্ণ স্ফীত নাসা, দীপ্ত বুক, তীব্র দৃষ্টি এই ছেলেটির ওপর। একদৃষ্টে সে যেন জ্যোতির পানে তাকাইয়া তার প্রতি অঙ্গের গঠন ভঙ্গিমা বিশ্লেষণ করিয়া দেখিতেছিল। বৃদ্ধের এই বিশ্লেষণ ভরা দৃষ্টি জ্যোতির ভালো লাগিল না। বৃদ্ধের উপর তাহার দীপ্ত চক্ষের বিরক্তি ভরা তীব্র দৃষ্টি হানিয়ে ভ্রু কুঞ্চন করিয়া উদ্ধত ভঙ্গিমা রুক্ষস্বরে বলিয়া উঠিল, আমায় তুমি খাবে নাকি? এমন করে ডাইনের মতো চেয়ে রয়েছ যে? বলিয়ে সে মুখখানা অন্যদিকে ফিরাইয়া লইল। হরিচরণ জ্যোতির এই ব্যবহারে যেন কিছু লজ্জিত ও বিব্রত হইয়া জ্যোতিকে কি বলিতে গেলেন, কিন্তু বৃদ্ধ জ্যোতিষী তাহার পূর্বেই অসীম আগ্রহে জ্যোতির ফিরাইয়া লওয়া মুখের দিকে ফিরিয়া বলিয়া উঠিলেন, মুখ ফিরিও না বাবা, মুখ ফিরিও না। দেখি দেখি তোমার কোঁচকানো কপালখানি। জ্যোতির কপালখানি দেখিয়া একটু দীর্ঘশ্বাস ফেলিয়ে বৃদ্ধ জ্যোতিষী হরিচরণকে বলিলেন, বেশ ছেলে রায় মশাই, তবে তবে বলিয়ে বৃদ্ধ যেন একটু বিব্রত হইয়া চুপ করিয়া গেলেন। খুড়া হরিচরণ ব্যগ্র কণ্ঠেই বলিয়া উঠিলেন, কি হে, কি? কেমন দেখলে বলো দেখি? খারাপ কিছু বুঝি? তারপর একটা দীর্ঘশ্বাস ফেলিয়ে কহিলেন, তার বলতে হবে কেন, নইলে কি আর এই বয়সেই বাপ-মা সব খেয়ে? রামসুন্দর তাড়াতাড়ি বাধা দিয়ে বলিলেন, আগে না না, খারাপ কিছু নয়, তবে ছেলেটির উপর একটু নজর রাখলে ভালো হয়। ছেলেটির লক্ষণ টক্ষণগুলি কিছু অসাধারণ, কিছু বিশেষত্ব আছে। খুড়া হরিচরণ ইহার পর 2-4টা কথা কহিয়া জ্যোতিকে সঙ্গে লইয়া বাড়ির দিকে অগ্রসর হইলেন। বৃদ্ধ জ্যোতিষীও বাটি ফিরিয়া আপন গ্রন্থগৃহে একরাশি পুঁথি খুলিয়ে বসিলেন। বহুক্ষণ পুঁথি দেখার পর দীর্ঘশ্বাস ফেলিয়া আপন মনেই বলিয়া উঠিলেন, বিচিত্র তোমার সৃষ্টি লীলাময়। অগ্নিভরা বিশ্বত্রাস উল্কা, তারও রূপ অপরূপ, কিন্তু একে বক্ষ পেতে নিতে সর্বংসহা ধরণীর মতো নারী কি নাই? সত্য সত্যই জ্যোতির চরিত্রে কিছু বিশেষত্ব ছিল, সে কিছু অসাধারণই ছিল। প্রথম বিশেষত্ব ছিল তার উদ্দীপ্ত ভঙ্গিমাময় অঙ্গষষ্ঠ, যাহা দেখিয়া প্রত্যেকেই তাহার প্রতি আকৃষ্ট না হইয়া থাকিতে পারিত না। সে কিছু অসাধারণই ছিল। দ্বিতীয়ত বিশেষত্ব ছিল তাহার দম্ভ ভরা উদ্ধত প্রকৃতি আর দুনিয়ার প্রতি উপেক্ষা ভরা ব্যবহার, যাহার জন্য অতি রূঢ়
অতি কঠোরভাবে হইলেও অতি পরিস্ফুটভাবেই সে সর্বত্র আত্মবিকাশ করিত, সাধারণের মাঝে অসাধারণ রূপেই ফুটিয়ে উঠিত। অল্পদিনের মধ্যেই তাহার উদ্দাম জীবন স্রোতের প্রবল আকর্ষণে পড়িয়া বেলগাঁয়ের ছেলের দল কুটোর মতো ভাসিয়া গেল। যতীর পরিচালিত পথে তাহার চলিতে শুরু করিল। যতী দলের প্রধান হইয়া উঠিল। পাঠ্যজীবনে সে স্কুলের খাতায় শ্রেষ্ঠ না হইলেও সহপাঠীদের মনের খাতায় শ্রেষ্ঠ ছিল। সে যেদিন বলিত, পণ্ডিতের সংস্কৃত পড়া কেউ দিতে পাবে না, বা থার্ডমাস্টারের হোম টাস্ক কেউ আজ দেখাতে পাবে না, সেদিন পরীক্ষাকালে ক্লাসের শ্রেষ্ঠ ছাত্রকেও সেই কথা মানিতে হইত। না মানিলে যে সে কি করিবে বা সে কি করিতে পারে তাহা স্থির নিশ্চয় কেহ না জানিলেও তাহার দীপ্ত আদেশ লঙ্ঘন করিতে সকলের কেমন যেন বাধো বাধো ঠেকিত। ইহার মধ্যে একটা বিশেষত্ব তার ফুটিয়ে উঠিত। যদি এসবের জন্য কোনো শাস্তি লইতে হইত, তবে যদি সর্বাগ্রে সে শাস্তি গ্রহণ করিত, আর গ্রহণ করিত তাহার চরিত্রগত উপেক্ষা ভরেই, দীপ্ত মুখী, উচ্চ শিরে। তাহার প্রতি পদক্ষেপ, প্রতি ভঙ্গিমা, প্রতি জনের সহিত ব্যবহার যেন দম্ভ ভরে ঘোষণা করিত, আমি কাহাকেও মানিব না, সকলে আমাকে মানিয়া চলিবে, না মানে আমি জোর করিয়া মানাইব। আমি সকলের চেয়ে বড়, আমার চেয়ে বড় কেহ হইতে পারে না। অপুত্রক হরিচরণ সচরাচর অপুত্রকদের মতোই অতিরিক্ত রকমের সংসারী ছিলেন। সুদ আদায় করিয়া আর হিসাবের খাতায় মাথা গুঁজিয়ে তাহার দিন কাটিয়ে যাইত। যতীকে অন্তত ঢালিয়া ভালোবাসিয়াও যতীর প্রতি লক্ষ্য রাখিবার তাহার অবসর ছিল না। যদিও বড় সেদিকে ঘেঁষিত না, তবে গ্রামের অবস্থাপন্ন ঘরের ছেলেদের কাহারও উজ্জ্বল পরিচ্ছদের মহিমায় তাহার শ্রেষ্ঠত্ব ম্লান হইবার সম্ভাবনা ঘটিলে বা অন্য কারণে অর্থের প্রয়োজন হইলে মনে মনে খুড়ার মুণ্ডুপাত করিতে করিতে খুড়ার নিকট দরবার করিতে যাইত। কৃপণ খুড়া আপন কৃপণ স্বভাবের জন্য যত না হোক গৃহিণী হরসুন্দরীর কর্ণগোচরের ভয়ে যতীর আবদার প্রায় পূর্ণ করিতে পারিতেন না। গৃহিণী হরসুন্দরী বড় কড়া মেজাজের লোক ছিলেন। এইখানে যতীর দাপ খাটিত না। ছেলে মেয়ের সেবায় অনভ্যস্তা হরসুন্দরী যখন যতীর জন্য বিব্রত হইয়া বাজার ঘরে ষাটের উপদ্রব জুটাইয়া দেওয়ার জন্য যতীর বাপ-মায়ের উদ্দেশ্যে অজস্র গালি বর্ষণ করিতেন, তখন যতী ঘরে থাকিলে পলাইয়া যাইত, কিন্তু প্রতিবাদ করিতে সাহস করিত না। হরসুন্দরী যে যতীকে একেবারেই ভালোবাসিতেন না তাহা নয়। যতীকে পাইয়া তাহার কাঙাল মাতৃহৃদয় স্নেহ দিয়া ধন্য হইতে চাহিত। কিন্তু বৃদ্ধ জ্যোতিষীর প্রথম দিনের কথাটায় যতীর উপর নজর রাখিতে গিয়ে সাধারণতই কড়া মেজাজের হরসুন্দরী অতিরিক্ত রকমের কড়া হইয়া উঠিয়াছিলেন এবং ক্রমে সেটা অভ্যাসে পরিণত হইয়া গিয়াছিল। ফলে শুধু শাসনের কঠোরতাটুকুই রহিয়া গেল, কিন্তু মাতৃত্বে অনভ্যস্ত পৌরা মাতার স্নেহ যত্ন ফুটাইতে পারিলেন না। দিতে গিয়েও দিবার পথ খুঁজিয়া পাইলেন না। হরিচরণের এই অতিরিক্ত শৈথিল্য বা হরসুন্দরীর অতিরিক্ত কঠোরতা কোনোটাই যতীর জীবনে কিছুমাত্র ভালো করিতে পারে নাই, বরং মন্দই করিয়াছিল। সে খাবার সময় দুইটা খাইয়া আড়ে আড়ে থাকিয়া ইচ্ছামতো আপনাকে গড়িয়া তুলিতে লাগিল এবং খুড়াখুড়ির কৃপণ স্বভাবের জন্য অর্থাভাবে তার অতৃপ্ত আকাঙ্ক্ষাগুলি পঞ্জীভূত ধূমায়মান বহ্নির মতো নিরন্তর অন্তরে ঘুমিয়ে ঘুমিয়ে জ্বলিতে লাগিল। ঝোড়ো হাওয়ার মতো তাহার উদ্দাম জীবন প্রবাহের জন্য
সে আগুন তো নিভিলই না, বরং উত্তরোত্তর বাড়িয়েই চলিল, সুযোগ পাইলে দাউ দাউ করিয়া জ্বলিয়ে উঠিবার জন্য। যদির তখন বয়স ২০-২২ বৎসর। এই সময় হরিচরণের সংসারে আরেকটি অনাথা আসিয়া জুটিল। হরসুন্দরীর বিধবা ভগ্নী শ্যামাসুন্দরী একমাত্র কন্যা বিমলাকে একরূপ ভাসাইয়া দিয়া মারা গেলেন। রক্তের টানে বেচারা বিমলা ভাসিয়া আসিয়া মাসি হরসুন্দরীর বক্ষ আঁকড়াইয়া ধরিল। বাড়িটা ক্রমে অনাথ আশ্রম হইয়া উঠে দেখিয়া হরিচরণের অন্তর বিষাইয়া উঠিলেও হরসুন্দরীর বচন মন্ত্রের ভয়ে সে বিষ অন্তরেই মিশাইয়া গেল। বিমলা মেয়েটির লীলায়িত ছিপছিপে গঠন, এক পিঠ চুল, ঠোঁট দুটি পাতলা, বড় দুটি চোখের শুভ্র আয়তক্ষেত্রের মধ্যে কাজল কালো তারা, রংটি কচি পাতার মতোই উজ্জ্বল শ্যামল, বয়স 14-15। এবার কিন্তু হরসুন্দরী এই অনাথাটিকে গভীর আগ্রহেই জড়াইয়া ধরিলেন। রক্তের টান কিনা জানি না, কিন্তু কিন্তু এই অনাথাটি স্নেহ কোমলা নারী স্নেহের জন্য যে হরসুন্দরীর কোল ঘেঁষিয়া দাঁড়াইয়াছিল, তাই হরসুন্দরী কোলে লইতে পারিয়াছিলেন। আর যখন পারিলেন, তখন আজীবনের সঞ্চিত স্নেহ রসধারায় তাহাকে অভিষিক্ত করিয়া দিলেন। সেদিন দ্বীপ্রহরে বড় ঘরের বারান্দায় শুইয়া বিশ্রাম করিতে করিতে হঠাৎ একটা কথা হরসুন্দরীর মাথায় খেলিয়া গেল। যতির সঙ্গে বিমলার বিয়ে দিলে তো বেশ হয়, দুটি অনাথ, আর যদিই তো পোড়ার মুখ মিনসের উত্তরাধিকারী, তাই করতে হবে। নইলে পোড়ার মুখ কিপটিকিয়া টাকা খরচ করে ভালো ঘরে বিমলার বিয়ে দেবে। সেদিন অপরাহ্নে যতি অনুভব করিল যেন তাহার অদৃষ্টটা হঠাৎ উল্টাইয়া গিয়েছে। বৈকালের জলখাবারের বরাদ্দ মুড়ি বাতাসের সঙ্গে হরসুন্দরীর কর্কশ কঠোর দৃষ্টির পরিবর্তে সেদিন দেখিল তকতকে রেকাবিতে পেঁপে, লুচি, মিষ্টির সঙ্গে শ্যামলা বিমলার কোমল স্নিগ্ধ দৃষ্টি। যতি তখন নিবিষ্ট চিত্তে কেশের পারিপাট্য সাধনে নিযুক্ত ছিল। এমন সময় কে কুণ্ঠিত স্নিগ্ধ কণ্ঠে কহিল, জলখাবার। যদি চোখ ফিরাইয়া দেখিল জলখাবারের থালা হস্তে একটু বাঁকিয়া দাঁড়াইয়া বিমলা, আর পশ্চিমের খোলা জানালা দিয়ে পরন্তু রৌদ্রে তাহার শ্যামল দেহখানি মাখামাখি। এই কালো মেয়েটা হরসুন্দরীর স্নেহপাত্রী বলিয়া যদি তাহাকে সুনজরে দেখিত না, এবং কালো বলিয়া নজর করিয়াও দেখে নাই। আর হরসুন্দরীও বিমলাকে যতির কাছ হইতে আড়াল করিয়া রাখিয়াছিলেন। বিমলা যে বাড়ির দাসী বাঁধি নয়, সে কাহারও হুকুমের পাত্রী নয়, এই কথাটাই বিশেষ করিয়া যতিকে জানাইবার জন্য তাহাকে অতি যত্নে ঘর সাজানো পুতুলের মতো তুলিয়া রাখিয়াছিলেন। আজ কিন্তু এই পরন্তু রৌদ্র মাখা লীলায়িত গঠনা শ্যামলা বিমলার দিকেই চাহিয়া যতি আর চোখ ফিরাইতে পারিল না। সৌন্দর্য মুগ্ধ করে, যৌবন লুব্ধ করে। একটা মুগ্ধ লোলুপ বাসনা যতির দীপ্ত চোখের তীব্র দৃষ্টিতে চকমক করিয়া ফুটিয়া উঠিল। বিমলা যতিকে সঠিক ভালো না বাসিলেও যতির উদ্দাম ধারা, যতির দীপ্ত ভঙ্গি দেখিয়া মুগ্ধ হইয়াছিল, আকৃষ্ট হইয়াছিল। কিন্তু ভীরুর মতো সভয় অন্তরাল হইতে তাহার পানে চাহিয়া থাকিত, কাছে ঘেঁষিতে সাহস করিত না। আজ কিন্তু যতির এই প্রবল ব্যগ্র দৃষ্টি তাহার কেমন ভালো লাগিল না। সে দুম করিয়া জলখাবারের থালাখানা মাটিতে নামাইয়া দিয়া তরিত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। সিঁড়িতে নামিতে নামিতে সে একবার দাঁড়াইল। তখনও তাহার বুক সভয়ে আনন্দে ঢিপ ঢিপ করিতেছে। সেখান হইতে একবার পিছন ফিরিতেই সে দেখিল
যদি চিরুনি হাতেই ঘর হইতে বাহির হইয়া বারান্দায় দাঁড়াইয়া, চোখে তখনও তাহার সেই দৃষ্টি। সে একরূপ ছুটিয়ে নিচে নামিয়া গেল। যদি এবার চিরুনি দিয়ে চুল আঁচড়াইতে আঁচড়াইতে ঘরে প্রবেশ করিবার সময় মুগ্ধ কণ্ঠে কহিল, বাহ তোফা। এমন সময় জ্যোতি বলিয়া হরসুন্দরী ঘরে প্রবেশ করিলেন। তাহার আবির্ভাবে জ্যোতির বুকের ভিতর যেন রেলগাড়ির শান্টিং আরম্ভ হইয়া গেল। এত জোরে বুকের ভিতরটা ঢিপ ঢিপ করিতেছিল যে বাহির হইতেও বা শোনা যায়। মুখখানা কালি মারিয়া গেল। সর্বনাশ, তারকা রাক্ষসী কথাটা শুনিল নাকি? বাহ তোফা। হরসুন্দরী কথাটা শুনিয়েছিলেন। তিনি পাশের ঘরেই ছিলেন, কতকটা আড়ি পাতিয়েই ছিলেন। বেশ একটু কোমল ভাবেই বলিলেন, তাহলে বিমলিকে তোর পছন্দ বটে? কেমন? তাহলে তোর খুড়োকে বলি, বিমলিও বড় হলো, এই বছরই তোদের বিয়ে। যদি কথাটা শুনিয়া যেন কতকটা বল পাইল। তাহা হইলে হরসুন্দরী আজ তাহার কাছে হাত পাতিয়া দাঁড়াইয়াছে। এখন ফিরাইয়া দেওয়া না দেওয়া তাহার ইচ্ছা। হরসুন্দরীর প্রতি বহুদিনের সঞ্চিত মনোরাগ আজ জাগিয়া উঠিল। ভয় আশঙ্কা কোথায় তাহার চলিয়া গেল। সে চট করিয়া বলিয়া উঠিল, ও তাই বুঝি সাজিয়ে গুজিয়ে জলখাবার দিয়ে আমার মনোহরণ করতে পাঠিয়েছিলে? এ যে বাজারের বেশ্যাকেও হার মানালে খুড়ি, এই যে বাজারের বেশ্যাকেও হার মানালে খুড়ি। হরসুন্দরীর অন্তরের ভিতর কে যেন এক রাশি গলিত লোহা ঢালিয়ে দিল। ক্রোধে যাতনায় একরূপ দীপ্ত বিকৃত স্বরে তিনি চেঁচাইয়া উঠিলেন, জ্যোতি। তারপর আর কিছু বলিতে পারিলেন না। মুখে এক মুখ কাপড় গুঁজিয়া ছুটিয়া গেলেন। যদিও আর দাঁড়াইল না। একটা জামা টানিয়া লইয়া, জুতা জোড়াটা হাতে লইয়া তরিত পথে যথাসাধ্য আত্মগোপন করিয়া গুপ্ত ঘাতকের মতোই শঙ্কা ও পৈশাচিক আনন্দে ভোর হইয়া ঘর হইতে বাহির হইয়া গেল। সেদিন জ্যোতি একটু বেশি রাত্রি করিয়াই বাড়ি ফিরিয়েছিল, আর ফিরিয়েছিল নেশা করিয়া। সে জানিত খুড়ির খোঁজায় খুড়া আজ একটু ঝাঁঝালো হইয়া উঠিবেনি, তাই দেরি করিয়া খুড়াকে এড়াইয়া চলার মতলবই তাহার ছিল। আর নেশাটা করিয়াছিল বৈকালের নিজের ওই ব্যবহারটাকে নিজের কাছে ন্যায়সঙ্গত করিয়া তুলিবার জন্য, মনটাকে একটু চাঙা করিয়া লইতে। ইতিমধ্যেই সে দল রাখিতে নেশা করিতে শুরু করিয়াছিল। তাহার চরিত্রের উদ্দাম ধারা একঘেয়ে হইয়া উঠিতে তাহার দলের অনেকে খসিতে শুরু করিয়াছিল। তাই উর্বর মস্তিষ্ক জ্যোতি দলের ভিতর নেশার আমদানি করিয়া নেশার আমেজে দলটাকে অটুট রাখিবার ব্যবস্থা করিয়াছিল। প্রকাশ করিয়া না বলিলেও তাহার অন্তরের ভাব ছিল, দুনিয়া জাহান নামে গিয়েও যদি তাহার প্রাধান্য বজায় থাকে, তবে যাক দুনিয়া জাহান নামে, তাহাতে সে সুখী বই দুঃখিত হইবে না। অনেক সময় সে মুখ ফুটিয়াও বলিত, রাজা হয়ে নরকেই আমি থাকতে চাই, তবু প্রজা হয়ে স্বর্গসুখ চাই না। যদি বাড়ি ঢুকিতেই হরিচরণ বেশ গম্ভীর কণ্ঠেই ডাকিলেন, জ্যোতি। জ্যোতি থমকিয়া দাঁড়াইয়া গেল। বুকখানা ধড়াস করিয়া উঠিল। বেটা খুড়া এখনো জাগিয়া বসিয়া আছে। বুকের স্পন্দনটা একটু সামলাইয়া সে আগাইয়া আসিয়া এক কথাই উত্তর দিল, কি? হরিচরণ কহিলেন, এসব হচ্ছে কি? জ্যোতি কহিল, কি সব? হরিচরণ বিরক্তি ভরে কহিলেন, খুড়িকে কি সব বলেছ? জ্যোতি চুপ করিয়া রহিল। কিন্তু হরিচরণ ধমক দিয়ে কহিলেন, চুপ করে থাকলে চলবে না, উত্তর দাও।
জ্যোতির নেশায় আবিষ্ট অন্তর চাড়া দিয়ে উঠিল। সে সতেজে উত্তর দিল, যা সত্যি বলে মনে হয়েছে তাই বলেছি। হরসুন্দরী হঠাৎ ঘরের ভিতর হইতে ঝড়ের মতোই বাহির হইয়া চিৎকার করিয়া কহিল, কি সত্যি রে মুখ পোড়া? আমি আমি যদিও নেশার ঝোঁকে দীপ্ত হইয়া কহিল, থামো না খুড়ি, কথা হচ্ছে আমার কাকার সঙ্গে। তুমি মাঝখান থেকে এসে হাউমাউ জুড়ে দিলে কেন? থামো না, তুমি মাঝখান থেকে এসে হাউমাউ জুড়ে দিলে কেন? হরসুন্দরীও কেমন চুপ করিয়া গেলেন। হরিচরণও স্তম্ভিত হইয়া গেলেন। হরসুন্দরীকে যে কেহ এমন মুখ থাবড়া দিয়ে চুপ করাইতে পারে এ ধারণা তাহার ছিল না। খুড়াকে চুপ করিয়া থাকিতে দেখিয়ে জ্যোতি কহিল, আমি যা বলেছি তা আপনি শুনেছেন, বরং তার চেয়ে ঢের বেশি শুনেছেন নিশ্চয়। এখন আমায় কি বলছেন বলুন। আপনার ঘর থেকে বেরিয়ে যেতে হবে, তা যেতে রাজি আছি। আমার বাবার বিষয় বিক্রি করা 4,000 টাকা মায়ের সুদ ফেলে দেন, আমি চলে যাচ্ছি। হরিচরণের ঘাড় ধরিয়া কে যেন বসাইয়া দিল। তাহার সমস্ত ক্রোধ, হাঁক ডাক কোথায় যেন উবিয়ে গেল। হরসুন্দরী স্বামীকে নীরব থাকিতে দেখিয়ে গায়ের সমস্ত ঝালটা নিরীহ বৃদ্ধের উপর ঝাড়িয়া কহিলেন, মুখ পোড়া কিপটে, গোরক তো ফেলে দে বলছি। টাকার জন্যে মান ইজ্জত খোয়াতে হবে নাকি? ফেলে দে টাকা, আজই ওকে দূর করব। যদি বিজয়ী দম্ভে হাসিয়া কহিল, তাই ভালো খুড়ি, টাকাটা আদায় করবার ভার তোমার উপরেই দিলাম। তোমার চেয়ে বেশি শিগগির কাকার কাছ থেকে টাকা আদায় করতে আদালতের পেয়াদাতেও পারবে না। তা টাকাটা আদায় হলেই আমায় খবর দিও, আমি সুরসুর করে বেরিয়ে যাব। এই বলিয়া সে গোটা 2 হাই তুলিয়া স্খলিত চরণে চেষ্টিত ধীর পদক্ষেপে নিজের ঘরের দিকেই চলিয়া গেল। ছোট মাটির ঘর, একখানি তক্তপোষের উপর শয্যা বিছানো, এক কোণে পিল সুজের উপর মাটির ডেলুই জ্বলিতেছে। যদি ঘরে প্রবেশ করিয়া শয্যার উপর গায়ে জামা শুদ্ধই শুইয়া পড়িয়া হাত দুটো মাথার দিকে ছড়াইয়া দিল। ক্ষণ পরে আবার সে উঠিল, পকেট হইতে একটা সিগারেট বাহির করিয়া মুখে পুড়িয়া দেশলাইয়ের জন্য পকেট খুঁজিল, কিন্তু পাইল না। বিরক্তি ভরে এ নিশ্চয়ই জেদো কাজ। ডাকাত বলিয়া উঠিয়া পিলসুজের নিকট গিয়া ঝুঁকিয়া প্রদীপের আলোকে সিগারেট ধরাইয়া উঠিয়া দাঁড়াইল। ঘরখানা সহসা যেন আলোকিত হইয়া উঠিল, আর সঙ্গে সঙ্গে পাশের ঘর হইতে বিমলা একটা ব্যাকুল অস্ফুট ধ্বনি করিয়া ছুটিয়া সে জ্যোতির পা দুইটা জড়াইয়া ধরিল। খুড়া খুড়ির সহিত দ্বন্দ্বে বিজয়ী জ্যোতি বিমলার এই পায়ে ধরার নিষ্ঠুর পরিহাসে তাহাকে জর্জর করিতে যাইতেছিল, কিন্তু অপরাহ্নে পড়ন্ত সেই রৌদ্রমাখা লীলায়িত ছবিখানি মনে জাগি সব উল্টাইয়া দিল। নেশার ঝোঁকে একটা উদ্যমা ক্ষুধায় ভোর হইয়া সে তাহাকে হাত ধরিয়া তুলিতে গেল, কিন্তু বিমলার বাহু মূলে জ্যোতির হাত ঠেকিতে বিমলা স্পর্শ স্পৃষ্টের ন্যায় তাহার পা ছাড়িয়ে দূরে সরিয়ে দাঁড়াইয়া দীপ্ত ভঙ্গিতে কহিল, আপনি যে এত নীচ তা আমি জানতাম না। ঘা খাইয়া জ্যোতির অন্তরটা জ্বলিয়ে উঠিল। সে অতি নিষ্ঠুর ভাবি বিদ্রুপের হাসি হাসিয়া কহিল, আর মেয়ে মানুষ হয়ে পুরুষের পায়ে ধরে সাদাটা বুঝি? বিমলা হাসিয়া কহিল, যার যেমন চিন্তার ধারা। কথাটা শেষ করবার আগে নিজে হাঁটুর দিকে একবার চেয়ে দেখুন দেখি। যদি প্রদীপের ক্ষীণ আলোকে হাঁটুর দিকে চাহিতে দেখিল তাহার আজানুলম্বিত পাঞ্জাবিটার নিচের দিকটা অনেকখানি পুড়িয়া গিয়েছে। সে কিছু বুঝিতে পারিল না, শুধু দগ্ধ পাঞ্জাবিটা লইয়া নাড়াচাড়া করিতে লাগিল।
বিমলা কহিল, আপনার পায়ে ধরে সাধতে আসিনি, সিগারেট ধরাতে গিয়ে নেশার ঝোঁকে। জ্যোতি যেন চমকিয়ে উঠিয়ে কহিল, নেশার ঝোঁকে? বিমলা কহিল, মেয়ে মানুষদের নাক চোখ কিছু বেশি খরু, এখনো আপনার গায়ে গাঁজার গন্ধ উঠছে, পা টলছে। যদি এতটুকু হইয়া গেল। বিমলা বলিয়েই গেল, নেশার ঝোঁকে পাঞ্জাবিটায় আগুন ধরালেন। পাশের ঘরেই ছিলাম, চোখে দেখে স্থির থাকে কি করে, ছুটে এসে চেপে ধরে নিভিয়ে দিলাম। যদি ব্যগ্র উৎকণ্ঠিত ভাবে দুপা আগাইয়া আসিয়া কহিল, তো তো তোমার কোথাও পুড়ে যায়নি তো? বিমলা অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, আপনি আর এগিয়ে আসবেন না, আপনি নেশাখোর। না, আমার কোথাও আঁচটুকুও লাগেনি। আর পুড়ে গেলেই বা আপনার কি? বেশ, পায়ে ধরে সাধা, অপবাদের আগুনে মুখখানায় পুড়িয়ে দিই, এত দরদি বা কেন? এই বলিয়া সে ধীর পথে পাশের ঘরে প্রবেশ করিয়ে মাঝের দরজাটা বন্ধ করিয়ে দিতে দিতে কহিল, দেখবেন একটু সাবধানে থাকবেন, সিগারেট খেতে খেতে যেন বিছানায় আগুন ধরাবেন না। আর আর নিচে আসুন না, একেবারে খেয়ে এসে শোবেন। যদি এ ঘর হইতে উত্তর দিল, না, আমি খাবো না, আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাই বিমলা, কিসের থেকে যে কি হয়, কেন যে হয়, তা তুমিও বোঝো না, আমিও বুঝি না। নইলে আজ আমার মুখের মন্দ কথায় তোমরা এত আঘাত পেতে না। বোঝো তো, আজ এই কথাগুলোই তোমায় আমার মতো অপাত্রে পড়ার বিপদ থেকে বাঁচালে কিনা। আর এর গোড়াকার কথাটাই ধরো না কেন। খুড়ি যদি তোমার কথা না বলে অন্য কেউ বলতো, তাহলে তো। না, থাক, তুমি আমার প্রাণ বাঁচালে, অন্তত আমার হাত হতে তোমায় বাঁচিয়ে যে উপকারটুকু হয় তা আমি করব। আমি চললাম। এই বলিয়া ছোট চৌকিটির উপর রক্ষিত কাপড় ঢাকা তাহার বাক্সটি খুলিয়া দুয়ানি পয়সায় পূর্ণ একটি ছোট থলি পকেটে ফেলিয়া খটখট করিয়া নিচে নামিয়া গেল। এ ঘরে বিমলা স্থির কাঠের মূর্তির মতো দাঁড়াইয়া রহিল, কোনো কথাই তাহার ফুটিল না। অল্পক্ষণ পরেই শুনিল নিচে জ্যোতি বলিতেছে, আমার টাকা দিতে হবে না, আমার ওই টাকায় বিমলার সুপাত্রে বিয়ে দেবেন, আমি তাকেই ওই টাকা দিয়ে গেলাম। বিমলার অন্তরাত্মা চিৎকার করিয়া বলিতে চাহিল, না না না, তোমার কৃতজ্ঞতার দান, উপকারের প্রত্যুপকার আমি চাই না। কিন্তু কে যেন তাহার গলাটা চাপিয়ে ধরিল। যদি সত্য সত্যই কোথায় চলিয়া গেল। হরিচরণ প্রথম প্রথম ভাবিয়েছিলেন যে যদি যাইবে কোথায়, 10 দিন গেলেই রাগ পড়িলে ফিরিবে। হরসুন্দরীও ভাবিয়েছিলেন যে আপদ যাইবে কোথায়, পেট তো কারো বান্দা নয়, তারই ধান্দায় সারা দুনিয়া ঘুরিতেছে, সুতরাং পেটে টান পড়িলে আপনি ফিরিবে। কিন্তু জ্যোতি ফিরিল না। দিন গেল, মাস গেল, বৎসর গেল, তবুও জ্যোতি ফিরিল না। জ্যোতি গেল, জ্যোতি গেল, গেল, কিন্তু হরিচরণের সংসারে অশান্তির আগুন ধরাইয়া দিয়ে গেল। হিসাবের মধ্যে ডুবিয়ে থাকিয়েও হরিচরণ জ্যোতিকে ভালোবাসিয়ে ফেলিয়েছিলেন। নিঃসন্তান বৃদ্ধ অনভ্যাসের লজ্জায় কখনো জ্যোতিকে বুকে জড়াইয়া ধরিতে পারেন নাই। কিন্তু বুকের মধ্যে বাৎসল্যের পুলকের সঞ্চার হইয়াছিল। তাই জ্যোতি যখন চলিয়া গেল, হরিচরণ তখন জ্যোতির গৃহত্যাগের জন্য হরসুন্দরী আর ওই বিমলা মেয়েটিকে মনে মনে দায়ী করিয়া বসিলেন। চিরদিন শান্ত প্রকৃতির বৃদ্ধ মানুষটি এই মনের বেদনা, মনের অভিমান কাহাকেও ফুকারিয়া বলিতে পারিলেন না।
মনেই চাপিয়ে রাখিলেন। হরসুন্দরীরও যে যদির অভাবে ব্যথা লাগে নাই তাহা নয়, যে ষাটের উপদ্রবের জন্য তিনি একদিন যতির মৃত পিতামাতাকে উদ্ধার করিয়েছিলেন, সেই উপদ্রবের জন্য তাহার হৃদয় ব্যাকুল হইয়া উঠিল। কিন্তু হরিচরণের এই অভিমান ভরা উদাসীন নীরবতা তাহাকে যেন প্রতিপদে আঘাত করিত। তাহার আহত অন্তরাত্মা যেন গুমরিয়া কাঁদিয়া বলিত, এ তাহার মাতৃহৃদয়ের অপমান। হতভাগী, তুই তো মা নস, তাই তোরে শাস্তি। মা হইলে তো যদি এমন করিয়া যাইতে পারিত না, হরিচরণে এমন নিষ্ঠুর শাস্তি দিতে পারিত না। তাহার সমস্ত মাতৃত্ব নারীত্ব একসঙ্গে উথুলিয়া যেন তাহাকে অভিমানের তরঙ্গে অভিভূত করিয়া দিল। মুখরার কণ্ঠ কে যেন রোধ করিয়া দিল। হরসুন্দরী পোড়ার মুখ মিনসে ডাকটি পর্যন্ত ভুলিয়া গেলেন। বুকের বিমলাকে পর্যন্ত অভিমান করিয়া মাটিতে ফেলিয়ে দিলেন। বৃদ্ধ বৃদ্ধার জীবনের নিবিড় দাম্পত্য বন্ধন কোন দুষ্ট গ্রহের গোপন ছুরিকায় ছিন্ন হইয়া গেল। উভয়ে পরস্পর হইতে দূরে সরিয়ে অভিমানের রচিত নীড়ে মনের গোপন ব্যথা অতি যত্নে পালন করিতে লাগিলেন। আর উভয়ের মাঝখানে অনাদৃতা উপেক্ষিতা বিমলা নিজেকেই যতির গৃহত্যাগের জন্য দায়ী ভাবিয়া লজ্জায় নিজের প্রতি ঘৃণায় মরমে মরিয়া গেল। দুঃখিনী মেয়েটি কর্তাগিন্নির উপেক্ষিত সংসারটির সমস্ত কর্মের বোঝা মাথায় লইয়া চূড়ান্ত অপমান মাথায় তুলিয়া লইল। সে যে ইহা বুঝিত না তাহা নয়, সে জানিত এ তার সবচেয়ে বড় অপমান। তবু কি করিবে সে? পেট তো মানে না। একবার তার মনে হইত দগ্ধ উদরটাই ছুরি বসাইয়া দেয়। অভিমান করিয়া বসিয়া থাকিলে তো বয়স বসিয়া থাকে না। দেখিতে দেখিতে 1 বৎসর কাটিয়া গেল। বিমলা 15ই পড়িল। বিমলা যথাসাধ্য ঘরের বাহির না হইয়া রাজ্যের লজ্জা অঙ্গে জড়াইয়া সর্বাঙ্গে যৌবনাগমের সারা ঢাকিয়া রাখিতে চাহিল। পাড়াপড়শি ঘাটে পথে কথা কহিল। বিমলা শুনিয়া লজ্জায় আপনার মৃত্যু কামনা করিল। ঘাটে হরসুন্দরীও শুনিলেন, কিন্তু কথার উত্তর করিলেন না। শুধু ম্লান দৃষ্টিতে আপনার বেদনার পরিচয় দিয়ে ঘরে ফিরিলেন। বলি 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 করিয়াও হরিচরণকে কথাটা বলিতে পারিলেন না। মনে হইল আমার বঞ্ঝি বলিয়াই তো কথাটা মনে পড়ে না। কই, নিজের ভাইপোর কথা তো ক্ষণেকের তরেও ভুলিতে পারে না। দারুণ অভিমানে কণ্ঠ রুদ্ধ হইয়া গেল। হরসুন্দরী না খাইয়েই শুইয়া পড়িলেন। হরিচরণের খাওয়া হইয়া গেলে বিমলা বহুক্ষণ অপেক্ষায় থাকিয়া শেষে আসিয়া ডাকিল, মাসি এসো, খাবে এসো। অগ্নিগর্ভ গিরিশিখরের অগ্নুদ্গারের মতো হরসুন্দরী আজ গর্জন করিয়া উঠিলেন, খাবো খাবো, পিণ্ডি খাবো বই কি, তুই আগে মর তারপর খাবো। ঘাটের কাহিনী বিমলা সমস্তই জানিত, তাই গর্জনে সে অভিভূত হইয়া গেল। শুধু হাসিয়া কহিল, তার তো এখনো দেরি আছে মাসি, আমি কিন্তু আজ এখনই খাবার কথা বলছিলাম। হরসুন্দরী জ্বলিয়া কহিলেন, কালামুখী, হাসতে তোর একটু লজ্জা করে না? নিজের অঙ্গের দিকে কি একটু চেয়ে দেখিস না? পোড়ার মুখ ভগবানের দেখা পাই তো তোকে বাঁচিয়ে রাখার কারণটা জিজ্ঞেস করি, তার দেখাও পাই না। বিমলা এবারও হাসিয়া কহিল, সে দেখা দিলে কি তার রক্ষে ছিল মাসি? দেশশুদ্ধ লোকের টানাটানিতে হাত পা ছিঁড়ে তার টুকরো টুকরো হয়ে যেত, তাই সে লুকিয়ে থাকে, এ আমি নিশ্চয়ই বলতে পারি, নইলে ওই কথাটা আমিই জিজ্ঞেস করতাম। এসো, খাবে এসো। কাঁদছো কেন বলো তো? তুমি
তুমি কাঁদলে আমি দাঁড়াই কোথায় বলো? কাঁদছ কেন বলো তো? বলিয়া হরসুন্দরীর হাত ধরিল। তুমি কাঁদলে আমি দাঁড়াই কোথা বলো? হরসুন্দরী ঝরঝর করা অশ্রুসিক্ত আপন বক্ষে দীর্ঘ 1 বৎসর পরে বিমলাকে টানিয়া লইলেন। হরিচরণ পাশের ঘরেই শুইয়াছিলেন। কথাগুলো তাহার বুকে বাজিল। তাই তো, কথাটা তো তাহার বহুদিন পূর্বেই মনে হওয়া উচিত ছিল। জ্যোতির অনুরোধ, তাহার ঋণ তাহাকেই তো শোধ করিতে হইবে। ছোঁড়াটা থাকিলে যে কোনো ভাবনাই তাহাকে ভাবিতে হইত না। বিমলা মেয়েটি তো বেশ। একটা দীর্ঘশ্বাস ফেলি তিনি বলিয়া উঠিলেন, হরি বল। দিন 15 পরে হরিচরণ হরসুন্দরীকে কহিলেন, বিমলাকে কাল দেখতে আসবে। হরসুন্দরী কথা কহিলেন না, শুধু মুখপানে তাকাইয়া রহিলেন। হরিচরণ পুনরায় কহিলেন, অবস্থা বেশ ভালোই, জমিদার লোক, জানবে বোধ হয়, খড়বনির বাবুদের বাড়ি। ছেলেটি ভালো, বিয়ে পড়ছে। হরসুন্দরী আশ্চর্য হইয়া কহিলেন, তারা যে অনেক হেঁকে বসবে। হরিচরণ কহিলেন, জ্যোতির টাকাটাও তো কম নয়, 4000 টাকা। তার সুদ ধরলে একটা বিস্তৃত প্রায় অন্তর্দাহী জ্বালা পুনরায় বিপুল বেগে হরসুন্দরীর বুকে জ্বলিয়ে উঠিল। তিনি তাড়াতাড়ি সে স্থান হইতে চলিয়া গেলেন। রান্নাশালে বাঁশের খুঁটি ধরিয়া বিমলা দাঁড়াইয়াছিল। হরসুন্দরীকে দেখিয়া কহিল, মাসি, আমার বাপের এমন কি কিছুই নেই যা বিক্রি করে একটা টাকাও হয়? হরসুন্দরী কথাটা বুঝিতে না পারিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে বিমলার পানে চাহিলেন। বিমলা পুনরায় কহিল, 1 টাকার আফিঙে এ লজ্জার দায় হতে বোধহয় এড়ানো যায় মাসি। হরসুন্দরী কাঁদিয়া কহিলেন, তাই চল মা, নগাঁয়ে যাই চল, দেখি তোর বাপ তোর জন্য কি ব্যবস্থা রেখে গেছে। তাই চল মা। ভাবিস নি মা, টাকা না জোটে দেশে বিনিদামের বিষেরও অভাব নেই। পুকুরে জল আছে, আগুনও চেয়ে চিনতে পাওয়া যায়। কাপড় ছিঁড়ে ও দড়ির অভাব মেটানো যায়। সেই দিনই হরসুন্দরী বিমলাকে লইয়া তাহার নির্বান্ধব পৈতৃক বাসভূমি নবগ্রাম যাত্রা করিলেন। যাত্রার কথা হরিচরণ জানিতেন না। কথাটা শুনিয়া তিনি ছুটিয়া আসিলেন। কহিলেন, সে কি গিন্নি, কাল যে খড়বনির ওরা বিমলাকে দেখতে আসবেন? হরসুন্দরী কহিলেন, তাদের তুমি জবাব দিও, ওখানে তো বিমলার বিয়ে হতে পারে না। হরিচরণ বিস্মিতভাবে কহিলেন, সে কি? হরসুন্দরী কহিলেন, বিমলার তো ও ঘরে বিয়ে হবার কথা নয়, তার বাপ তো সে সম্বল রেখে যায়নি। হরিচরণ কহিলেন, টাকা তো। হরসুন্দরী বাধা দিয়ে কথাটা পূরণ করিয়া কহিলেন, জ্যোতি দিয়ে গেছে, কিন্তু তুমি স্বামী হয়ে সেই অপমানের দান আমাকে গ্রহণ করতে বলো। আমরা সত্য সত্যই কি? ওই কি পর্যন্ত বলি আর বলিতে পারিলেন না। তাড়াতাড়ি গাড়োয়ানকে কহিলেন, ও বাবা গাড়োয়ান, গাড়ি হাঁকাও, গাড়ি হাঁকাও। হরিচরণ ব্যস্তভাবে কহিলেন, কাজ নেই তার টাকার, আমি টাকা দিচ্ছি, আমি তো বিমলার মেশো। হরসুন্দরী কহিলেন, সে 100 বার, সে কথা বিমলা ভুলে যায়নি, যাবেও না। কিন্তু বিমলার মেশো হিসেবে যদি তুমি তার বিয়ে দিতে, তাহলে 4-5 হাজার টাকা খরচ করবার কথা স্বপ্নেও ভাবতে পারতে না। আমি তো তোমায় জানি। এ তুমি যা করছো সব জ্যোতির কাকা হিসেবে। হেও সেই জ্যোতির অপমানের দাম তার কাকার দেওয়া। চলো বাবা গাড়োয়ান। হরিচরণ আর কথা কহিতে পারিলেন না। গাড়ি চলিয়া গেল। মাসখানিক পরে হরসুন্দরী বেলগাঁয়ে ফিরিলেন, কিন্তু একা। বিমলার পৈতৃক ভিটা আর শিষ্য সেবকদের দেওয়া কয়েক বিঘা জমি
যেগুলি গুরুর জিনিস বলিয়া ধর্মের ভয়ে নেহাত বাজেয়াপ্ত হইয়া যায় নাই, সেইগুলি বেচিয়া কিনিয়া শ৫ টাকায় নবগ্রামেরই বৃদ্ধ রামেশ্বর চাটুর্যের সঙ্গে বিমলার বিবাহ দিয়া তিনি ফিরিয়েছিলেন। রামেশ্বরের অবস্থা ভালোই, তবে প্রথম পক্ষের 4 পুত্র ও 4 ভীমা পুত্রবধূ বর্তমান। বৃদ্ধ ভীমা পুত্র ও বধূদের ভীম পরিচর্যা ও ভীম আপ্যায়নের হাত হইতে নিষ্কৃতি পাইবার জন্যই 60 বৎসর বয়সে বিমলাকে গ্রহণ করিলেন। বিমলা চলিয়া গেল, তবু হরসুন্দরী ও হরিচরণের পূর্ব জীবন ফিরিল না। হরিচরণের ব্যথার উপর নতুন ব্যথা। হরসুন্দরী তাহাকে পর ভাবিয়া মেয়েটাকে ভাসাইয়া দিল। আহ, সে যাই করুক না, তবুও তো সে মেয়ের মতোই বাড়িতে ছিল। ছেলের অভাবে মেয়ে লইয়াও তো অনেকে সংসার বাঁধে। আর হরসুন্দরীর অন্য চিন্তা, অন্য ভাবনার অবসর ছিল না। দিনরাত্রি তাহার চক্ষের সম্মুখে ভাসিতেছিল শুধু হাত, থান পরা ম্লানমুখী বিমলার ছবি। অবিরল ঝরা অশ্রু ধারেও সে ছবি মুছিল না, যেন স্নাত হইয়া উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিয়া তাহার দিকে অগ্রসর হইয়া আসিতে লাগিল। 6 মাস পার না হইতেই সে ছবি একদিন হরসুন্দরীর কোলের কাছে দাঁড়াইয়া ডাকিল, মাসি, একটু আশ্রয়। কল্পনার ছবি বাস্তবের রূপে ফুটিয়া উঠিল। একদিন প্রাতে বিমলা হরিচরণের দ্বারে আসিয়া উপস্থিত হইল, শুধু হাতে, থান পরা ম্লান মুখ। দিন 15 আগে বিমলা বিধবা হইয়াছে, আর সৎ ছেলেরা তাহাকে তাড়াইয়া দিয়েছে। তাই বিমলা মাসির কাছে ফিরিয়ে কোলের কাছে দাঁড়াইয়া কহিল, মাসি, একটু আশ্রয়। হরসুন্দরী স্তম্ভিতের মতো চুপ করিয়া রহিলেন। না পারিলেন কথা কহিতে, না পারিলেন ফুকারিয়া কাঁদিতে। সদ্যোত্থিত হরিচরণ ঘর হইতে বাহির হইয়া আসিয়া পিতার মতোই বিমলাকে বুকে টানিয়া লইয়া কহিলেন, আয় মা, আয়। সেই অন্ধকার রাত্রে জ্যোতি বেলগা ত্যাগ করিয়া চলিল। কোথায় যাইবে, কি করিবে, কিছুই স্থির নাই, তবুও চলিল। চলিতে চলিতে সে 2 ক্রোশ দূরবর্তী রেল স্টেশন রশিদপুরে আসিয়া উপস্থিত হইল। প্ল্যাটফর্মের উপর অস্থিরভাবে পদচারণা করিতে করিতে স্থির করিয়া ফেলিল যে কলিকাতায় যাইবে। কলিকাতা ভবিষ্যৎ গঠনের বিশাল ক্ষেত্র, সে সেইখানে যাইবে। মনে মনে আপনার অত্যুজ্জ্বল ভবিষ্যৎ আঁকিয়া পুলকিত হইয়া উঠিল। টিকিটের ঘণ্টা পড়িতেই সে আপনার সঞ্চয় ঝাড়িয়া একখানা হাওড়ার টিকিট কিনিয়া বসিল। সঙ্গে সম্বল, অবশিষ্ট রহিল মাত্র 12 আনা পয়সা। আর কতদিন আগের এক বৃদ্ধির 2টি কথা, সে অসাধারণ, তাহার বিশেষত্ব আছে। উত্তেজনার মুখে অল্প সামর্থ্যের কথা জ্যোতির খেয়ালের মধ্যেই আসে নাই। সে তখন বিভোর ছিল কল্পনার তুলিকায়, ভবিষ্যতের চিত্রাঙ্কনে। ভোরের দিকে ট্রেন যত কলিকাতার নিকটবর্তী হইতে লাগিল, ততই এই চিন্তা তাহাকে অস্থির করিয়া তুলিল। সম্বল 12 আনা পয়সা। বারবার গণনা করিয়া দেখিল, সেই 12 আনা একটি পয়সাও বাড়িল না। তবে সে কোথায় যাইবে, কেমন করিয়া চলিবে? দারুণ উৎকণ্ঠায় সে অস্থির হইয়া উঠিল। তবে কি শেষ ভিক্ষা করিয়া? তাহার উদ্দাম বিদ্রোহী আত্মা সাড়া দিয়া উঠিল, না না না। তবে সমস্ত অন্তর চিৎকার করিয়া কহিল, সামর্থ্য আছে, হাত পা আছে, খাটিয়াও তো সে খাইতে পারিবে। পরম নিশ্চিন্ত হইয়া সে খাড়া হইয়া বসিল। ট্রেন আসিয়া হাওড়া স্টেশনে দাঁড়াইল। বিপুল জনস্রোত, বিশাল সৌধ, অগণ্য মোটর, গাড়ি ঘোড়া মুহূর্তেই তাহাকে অভিভূত করিয়া ফেলিল।
কিন্তু ওই মুহূর্ত পরে যদি সে আবেশ কাটাইয়া সেই বিপুল জনস্রোত ঠেলিয়া অগ্রসর হইল। কিছু দূরে আসিয়া সে দেখিল ফার্স্ট ক্লাস হইতে একটি সাহেবী পোশাক পরিহিত বাঙালি ভদ্রলোক দাঁড়াইয়া, সঙ্গে স্তূপীকৃত মালপত্র। কুলিরা সেই সব মালপত্র উঠাইতেছে, সে সেইখানে দাঁড়াইয়া গেল। মনে মনে ভাবিল, এইখানে হইতেই কাজ আরম্ভ করিলেই তো হয়। কয়েক পদ অগ্রসর হইয়া তাহার মন কেমন করিয়া উঠিল। হায়, শেষে কুলিগিরি এই লোকারণ্যের মাঝখানে! আবার তাহার বিদ্রোহী উদ্দাম জীবনধারা সাড়া দিয়ে উঠিল। সে সংকোচ কাটাইয়া দৃঢ় পদক্ষেপে অগ্রসর হইয়া মালের নিকট দাঁড়াইয়া কহিল, আপনার আর কুলির দরকার হবে কি? লাগেজ তুলব? ভদ্রলোকটি জ্যোতির দীপ্ত সৌন্দর্যময় মুখের পানে ও পরিষ্কার পরিচ্ছন্ন বেশভূষার পানে চাহিয়া কহিলেন, তুমি আপনি কুলি? প্রশ্নে জ্যোতির সর্বদেহ মন কেমন যেন তীব্র অস্বীকারের ভঙ্গিতে নড়িয়া উঠিল, কিন্তু মুহূর্তে নিজেকে সামলাইয়া বিকৃত স্বরে কহিল, হাঁ। স্বরটা তাহার শূন্য গর্ভ কাংসপাত্রের ভিতর দিয়া কথা কহার মতোই অস্বাভাবিক। ভদ্রলোকটি তাহার মুখপানে চাহিয়া কহিলেন, হ্যাঁ, কুলি চাই। এই বলিয়া তিনি স্টেশনের কুলিদিগকে কি ইঙ্গিত করিয়া দিয়ে কহিলেন, আপনি এইগুলো তুলুন। ওই মোটরে তুলতে হবে। এই এই হ্যান্ডব্যাগটা, হ্যাঁ, এই সোডার বাস্কেট, হ্যাঁ, আর এই টিফিন ক্যারিয়ারটা। না না, ওটা এটো, ওটি থাক, আমি নিচ্ছি ওটা। আর এই জলের কুঁজোটা। এদিকে ভারী মোটগুলি স্টেশনের কুলিরা তুলিয়া দিতেছিল। সমস্ত তোলা হইলে ভদ্রলোকটি কাহাকে ডাকিয়া কহিলেন, আয় মা নীলা, আয়। যদি এতক্ষণ দেখে নাই, ভদ্রলোকটির অদূরে দাঁড়াইয়াছিল একটি তরুণী, শুভ্র পদ্ম কুরুকটির মতো শুভ্র কোমল লাবণ্যময়ী, আয়ত চোখ, পাতলা দুটি ঠোঁট, প্রস্ফুট গোলাপের সজীব রক্তিম লাবণ্যে ভরা। শুধু নাকটি নিটুল বাঁশির মতো নয়, একটু খেঁদা ভাব, কিন্তু তাহাতেই যেন তাহার সৌন্দর্য বৃদ্ধি করিয়েছিল। সদ্য ফোটা রজনীগন্ধার মতো তাহার তরুণ দীঘল দেহখানি, পাক দিয়া ঘুরাইয়া কাপড়খানি পরা, কান দুটি ঢাকিয়া রেশমের মতো নরম কালো চুলে অপরূপ ছাদে এলো খোঁপাটি বাঁধা। যদি তাহার মুখপানে তাকাইয়া কেমন মোহবিষ্টির মতো হইয়া গেল। ভদ্রতার খাতিরে চোখ পর্যন্ত নামাইতে ভুলিয়া গেল। মেয়েটি জ্যোতির দৃষ্টির সম্মুখে লজ্জায় নত হইয়া ধীরে ধীরে পিতার অনুসরণ করিয়া গাড়ির ভিতরে উঠিয়া বসিল। কুলিরা তখন মোটরের নিকট ভিড় জমাইয়াছে। তাহাদিগকে বিদায় করিয়া দিয়ে ভদ্রলোকটি একখানি 10 টাকার নোট জ্যোতির হাতে দিলেন। জ্যোতি নোটখানি দেখিয়া ফেরত দিবার ভঙ্গিতে হাত বাড়াইয়া কুণ্ঠিত স্বরে কহিল, আমার কাছে তো চেঞ্জ নাই। ভদ্রলোকটি কহিলেন, বাবা, আমি তো চেঞ্জ দিবার জন্য দিই নাই, তবে ভিক্ষা। ভিক্ষা ধারণা মাত্রেই যদির সমস্ত রক্ত যেন চড়াত করিয়া মাথায় উঠিয়া গেল। সে অপমানে মুখ চোখ লাল করিয়া দম্ভ ভরেই উত্তর দিল, তবে কি আমায় ভিক্ষা দিলেন? ভদ্রলোকটি শশব্যস্তে কহিলেন, ছি ছি, ও কথা কি বলে? তুমি যে দায়ে পড়ে কুলিগিরি করছো তা দেখেই বোঝা যায়, তাই বিপদে কিছু সাহায্য। যদি তেমনি মাথা উঁচু করিয়েই উত্তর দিল, সেও তো প্রকারান্তরে ভিক্ষা। সে তো আপনার কাছে আমি চাইনি। তাহলে তো আপনার কাছে হাত পেতে দাঁড়ালেই হতো, মাল বইবার কোনো দরকার হতো না। আমার ন্যায্য মজুরি যা তাই দিন। আমি ঠিক জানি না কত আমার পাওনা, স্টেশনের রেট কি, কারণ আমি এর আগে কলকাতা কখনো আসিনি। ভদ্রলোকটি কেমন স্তম্ভিত হইয়া এই দর্পিত কুলিটির পানে চাহিয়া রহিলেন।
প্রশংসা বিস্ময় ক্ষণে ক্ষণে তাহার মুখে খেলিয়া যাইতে লাগিল। সহসা মেয়েটি মোটর হইতে ঝুঁকিয়া যদির প্রসারিত হস্ত হইতে নোটখানি তুলিয়া লইয়া কহিল, কি কি নামিয়েছেন আপনি? সুটকেস, সোডার বাস্কেট আর জলের কুঁজো, এই তিনটে। কেমন? এই নিন, স্টেশনের রেট অনুযায়ী তিনটে মোটের 3 আনা পয়সা। বলিয়া একটা আনি ও একটা 2 আনি জ্যোতির হাতে আলগোছে ফেলিয়ে দিল। জ্যোতি এবার অদূর বিশ্ব সেই অপরূপ লাবণ্যময়ী তেজস্বী সব প্রতিভ মেয়েটির পানে চাহিয়া রহিল। হাত তখনও তার প্রসারিত, আর হাতের উপর একটি আনি, একটি 2 আনি। ভদ্রলোকটি সহসা কহিলেন, দেখুন, আমার সঙ্গে আমার মোটরে বাড়ি পর্যন্ত গিয়ে যদি মালগুলো নামিয়ে দেন তবে বড় সুবিধে হয়। আমাদের ওখানে কুলি মেলে নাকি না? ভদ্রলোকটি তখন মোটরে চড়িয়েছেন, মোটর চলিতে শুরু করিয়েছে। তিনি জ্যোতির হাত ধরিয়া টানিয়া কহিলেন, আসুন আসুন, নইলে আমাদের বড় অসুবিধে হবে। জ্যোতির ইচ্ছা হইল চিৎকার করিয়া বলে, তোমার অসুবিধায় আমার কি? কিন্তু গাড়ির ভিতর পানে একবার তাকাইয়া মোটরের ফুটবোর্ডে লাফাইয়া উঠিয়া পড়িল। ড্রাইভার তাহার পার্শ্বের আসনে স্থান নির্দেশ করিয়া দিতে সম্মুখের দরজা খুলিয়া দিতে যাইতেছিল, কিন্তু বৃদ্ধ ভিতরের দরজা খুলিয়া দিয়ে কহিলেন, না না, ওখানে মাল রয়েছে, এইখানে এসো, এইখানে। ভদ্রলোকটি মোটরে বসিয়ে ধীরে ধীরে জ্যোতিকে তাহার পরিচয় জিজ্ঞাসা করিতে জ্যোতি বলিল, আমার নাম জ্যোতি রায়। আমার সংসারে কেউ নাই। কলকাতায় এসেছি রোজগারের চেষ্টায়। এর বেশি আর আমার বলবারও নাই, কারো জানবারও কিছু নাই। ভদ্রলোকটি কহিলেন, আপনি কত দূর পড়েছেন? জ্যোতি কহিল, ইংরেজি স্কুলে 1st ক্লাস পর্যন্ত পড়েছি, তবে ইংরেজি একটু ভালোই জানি, মাস্টার মশাইরাও বলতেন। ভদ্রলোকটি কহিলেন, তাইতেই চলবে, ও বেশি পড়াশোনার বিশেষ দরকার নেই, আর আমি সব শিখিয়ে নেব। আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন। যদি যেন একটু চমকিয়া তাহার মুখের দিকে চাহিল। ভদ্রলোকটি হা হা করিয়া হাসিয়া পুনরায় কহিলেন, ওই দেখো, আমার পরিচয়টা তোমায় দেওয়া হয়নি। আমার নাম অনাথ বন্ধু গাঙ্গুলি, ব্যবসা করি। সেই ব্যবসাতেই আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করবে, আমার বাড়িতেই থাকবে। বাড়িতে বড় কেউ নেই, একা এই মাতৃহীনা মেয়ে নীলা আর চাকর বাকর। থাকার কোনো অসুবিধে হবে না। 50 টাকা করে এখন হাত খরচ পাবে, পরে কাজ শিখলে মাইনে ঠিক করে দেব। থাকার কোনো অসুবিধে হবে না। যদি কথার উত্তর দিল না, আনন্দে নিজের প্রতি একটা শ্রদ্ধার গর্বে তাহার মনটা ভরিয়া উঠিল। তাহার মন তখন বিপুল দম্ভ ভরেই বলিতেছিল, সে অসাধারণ, তাহার বিশেষত্ব আছে। যদি অনাথবাবুর নিকটেই রহিয়া গেল, তাহার কাজ করে, বাড়িতে থাকে, তাহার কর্মক্ষমতায় অনাথবাবু প্রশংসায় শতমুখ, তাহার মর্যাদাময় ব্যবহারে একান্ত মুগ্ধ। জ্যোতিরও এই স্নেহধারায় জীবনের একটা বড় পরিবর্তন সাধন করিয়াছিল। সে আর সেই নেশাখোর নয়। সে এখন নতুন উচ্চ জীবনের আস্বাদ পাইয়াছে। সে এখন মানুষ হইতে চায়, ভোগ চায়, সংসার চায়, শান্তি চায়। নীলা কিন্তু জ্যোতিকে তেমন সূচক্ষে দেখিতে পারে নাই। জ্যোতির প্রথম দিনের মর্যাদাময় উদ্ধত ব্যবহার যেমন তাহার ভালো লাগিয়েছিল, জ্যোতির দীপ্ত লাবণ্যময় রুক্ষ মূর্তি যেমন তাহাকে মুগ্ধ করিয়েছিল, তেমনি মন্দ লাগিয়েছিল জ্যোতির দীপ্ত বাসনাময় চক্ষের প্রবল তীব্র দৃষ্টি। যে দৃষ্টি দেখিয়া বিমলা শিহরিয়া উঠিয়েছিল,
সেই দৃষ্টি দেখিয়া নীলা বিরক্তি ভরে তাহাকে ঘৃণা করিতে চেষ্টা করিল। দাম্ভিক জ্যোতি নীলার এই ঘৃণা বুঝিত, প্রতিদানে তাহাকে ঘৃণা করিবার চেষ্টাও করিত, কিন্তু পারিত না। একটা বিপুল ক্ষুধায় লোলুপ লোভীর মতোই সে নীলার সান্নিধ্যের সন্ধান করিত। নীলা কিন্তু তাহাকে যথাসাধ্য এড়াইয়া চলিত। এক বাড়িতে থাকিও সে কখনো জ্যোতিকে একাকিনী দেখা দিবার সুযোগ দেয় নাই, এবং পর্দার অন্তরালে একমাত্র বস্তু নিজে। জ্যোতির সম্মুখে বাহির হইয়াও অন্দরের পর্দাটাকে ঠেলিয়া প্রবেশাধিকার জ্যোতিকে সে দেয় নাই। সে বৎসর অনাথবাবুর ব্যবসা খুব ফাঁপিয়া উঠিল। সঙ্গে সঙ্গে জ্যোতির ভাগ্যেরও উন্নতি হইল। তাহার অঙ্গে এখন সাহেব বাড়ির দামি স্যুট আটা, মোটর চড়িয়ে অফিস যাতায়াত করে। অনাথবাবুর কাছে তো তাহার আদরের পরিসীমা নাই। বড় বড় লোকের সঙ্গে জ্যোতিকে পরিচিত করিয়ে দিয়ে বলেন, আমার উন্নতির মূলে এটি যেন আমার পরশ পাথর। এই পরিচয়ে পরিচিত হইতে জ্যোতির উদ্দাম দাম্ভিক মন কিন্তু কিছুতেই চাহিত না। অনাথবাবুর বন্ধু বান্ধব যখন পরিচয় পাইয়া তাহার দিকে অনুগ্রহের হাসি হাসিত, তাহার অন্তরাত্মা তখন চিৎকার করিয়া বলিত, না না না, ওরে ও ধনগর্বীর দল, সে ভিখারি নয়, সে ভিখারি নয়, সে কাহারও অনুগ্রহ চাহে না। কিন্তু ভদ্রতার খাতির মুখে জোর করিয়া হাসিয়া নমস্কার করিয়া নীরব থাকিত। দেখিতে দেখিতে এই গুমট আগুন একদিন জ্বলিয়া উঠিল। সেদিন অফিসে আসিয়া মোটর হইতে নামিয়ে জ্যোতি কহিল, মোটর তাহলে স্টেশনে যাক, নীলাদেবী তো একটার গাড়িতেই হুগলি থেকে আসবেন। অনাথবাবু কহিলেন, না, সে আমি ঘোড়ার গাড়ি নিয়ে যেতে কোচম্যানকে বলে এসেছি। আজ মোটরের অনেক দরকার আছে। তুমি ল্যাম্বার্টের ফাইলটা নিয়ে এসো দিকে। ব্যাটার একটা হেস্তনেস্ত করতেই হবে। ব্যাটা শুনছি বিলেত থেকে ফিরেছে। যদি ফাইল লইয়া অনাথবাবুর কক্ষে প্রবেশ করিয়া ফাইল দেখিতে বসিল, অনাথবাবু সমস্ত বুঝাইয়া দিতে লাগিলেন। এমন সময়, হ্যালো মিস্টার গাঙ্গুলি, কেমন আছো বলিয়া একটি সাহেব বিনা এত্তালায় ঘরের মধ্যে প্রবেশ করিয়া একখানা চেয়ার টানিয়া টেবিলের ধারেই বসিয়া পড়িল। না করিল ভদ্রতানুযায়ী সম্ভাষণ, না করিল টুপি খুলিয়া ভদ্র ব্যবহার। যদি উত্তপ্ত হইয়া উঠিল। অনাথবাবু কিছু বলিবার পূর্বে সাহেবটি পুনরায় কহিল, তোমার রাস্তায় কুড়িয়ে আনা ভাগ্যবান ভিখারিটা কই? সেই জটি। যদির দেহের ভিতর রক্ত টকবক করিয়া ফুটিয়া উঠিল। এই লোকটি মিস্টার ল্যাম্বার্ট, একজন ঘাগি বৃদ্ধ দালাল আর ব্যবসায়ী জীবনে অনাথবাবুর দক্ষিণ হস্ত। অন্যায় পন্থায় ব্যবসায়ীর শ্রীবৃদ্ধি সাধনে এমন সহায়টি কেহ ছিল না, আর বুঝি মেলেও না। অনাথবাবুর অফিসেও তাহার অপ্রতিহত প্রতাপ ছিল, কিন্তু যদি তাহাকে দেখে নাই। যদি অনাথবাবুর আশ্রয়ে আসিবার পূর্বে সে বিলাত গিয়াছিল, বিলাত হইতে ফিরিয়া আজই সে অফিসে আসিয়াছে। অনাথবাবু কিন্তু ল্যাম্বার্টকে দেখিয়ে মুখে সানন্দ সম্ভাষণ করিলেন বটে, কিন্তু কিছু বিব্রত হইয়া পড়িলেন। কারণ টেবিলের উপর ল্যাম্বার্ট সংক্রান্ত গোপনীয় কাগজগুলি তখনও ছড়ানো। অনাথবাবু তাড়াতাড়ি কাগজগুলি গুটাইতে গুটাইতে তাহার সহিত আলাপ করিতে লাগিলেন, কিন্তু অনাথবাবুর এই বিব্রত ভাবে কাগজ সরাইবার চেষ্টা চতুর দালালের তীক্ষ্ণ দৃষ্টি এড়াইল না। সে তাড়াতাড়ি টেবিলের উপর ঝুঁকিয়া কাগজগুলোর লেখা পড়িবার চেষ্টা করিয়া আন্দাজেই কহিল, এগুলো কি? আমার কাগজ বলেই বোধ হচ্ছে না। বলিয়ে সে কাগজগুলো টানিয়া লইবার জন্য হাত বাড়াইল। উত্তপ্ত যদি লোকটার এই অসহনীয় স্পর্ধায় জ্বলিয়া উঠিল। লোকটা কাগজে হাত দিবার পূর্বে যদি ক্ষিপ্র হস্তে কাগজগুলো টানিয়া লইয়া আপনার পিছন দিকে লুকাইয়া অতি দীপ্ত ভাবেই কহিল, তুমি কি ভদ্রলোক? অপমানে মুখ চোখ লাল করিয়া সাহেব কহিলেন, কোন সাহসে তুমি?
যদি তাহার মুখের কথা কাড়িয়া লইয়া কহিল, তোমার অভদ্র ব্যবহার দেখেই বলছি, তুমি ভদ্রলোকের সঙ্গে কথা কইতে জানো না, ভদ্র ব্যবহার করতে জানো না, নইলে মিস্টার গাঙ্গুলির সামনে নিশ্চয়ই টুপি খুলতে। আবার তুমি তার ভদ্রতার সুবিধা গ্রহণ করে গোপনীয় কাগজপত্র দেখতে চাও। সাহেব অগ্নিমূর্তি হইয়া জ্যোতির উপর ঝাঁপাইয়া পড়িল, কিন্তু সে ক্ষীণকায় বৃদ্ধ, আর জ্যোতি সবল যুবা। যদি অনায়াসে আপনাকে মুক্ত করিয়া সাহেবের ঘাড় ধরিয়া শুধু ঘর হইতে নয়, একেবারে অফিস হইতে বাহির করিয়া দিয়া আসিল। সাহেব রোষস্ফীত কণ্ঠে, আমি দেখে নেব, আমি দেখে নেব বলি গায়ের ধুলা ঝাড়িতে ঝাড়িতে চলিয়া গেল। যদি ফিরিয়া আসিয়া দেখিল অনাথবাবু টেবিলে মুখ লুকাইয়া যেন কাঁদিতেছেন। সে স্তম্ভিত হইয়া গেল। পদশব্দে অনাথবাবু মুখ তুলিয়া উতলার মতো অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিলেন, কি করলে, কি করলে তুমি? ল্যাম্বার্টকে তাড়িয়ে দিলে? ও যে আমায় পথে বসাবে, আমায় জেলে যেতে হবে। ও আমি দুধ দিয়ে কালসাপ পুষেছিলুম। যদি স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল, তারপর পকেট হইতে কতকগুলা কাগজপত্র, এক গোছা চাবি টেবিলের উপর ফেলিয়ে দিয়া কহিল, আমি চললুম। অফিস হইতে বাহির হইয়া যদি স্থির করিল, না, আর কলিকাতা নয়, এখান হইতে সে পলাইবে। এখানে এখন অন্য একটা চাকরি জুটাইয়া লওয়া তাহার পক্ষে কঠিন নয়। বহু সম্ভ্রান্ত ব্যবসায়ীর সহিত সে পরিচিত, কিন্তু এ সম্প্রদায়টার উপরেই তাহার ঘৃণা জন্মিয়া গিয়েছে। অতি বড় স্বার্থপর ইহারা, স্বার্থই ইহাদের দুনিয়ার সবচেয়ে বড় জিনিস। আর এখানে থাকিলে সে অনাথবাবুকে এড়াইয়া চলিতে পারিবে না। কোনোদিন আপনার অজ্ঞাতসারেই হয়তো তাহার দুয়ারে মাথা গজিয়ে দাঁড়াইবে, শুধু তাহাকে দেখিবার জন্য। তাহার মনের মধ্যে শুভ্র পদ্ম করুকটির মতো লাবণ্য ভরা একখানি ছবি ভাসিয়ে উঠিল। সে স্টেশনে যাইবার জন্য একখানা চলন্ত ট্রামে উঠিয়া পড়িল। পকেট নোটকেসটা বাহির করিয়া সম্বল গণনা করিয়া দেখিল, প্রায় 50 টাকা আছে। একবার মনে হইল, তাই তো, এই অল্প সম্বল। পরক্ষণে সে হাসিল। মনে পড়িল তাহার কলিকাতা আসার কথা, আর সঙ্গে সঙ্গে মনে পড়িল এক পল্লীবাসী বৃদ্ধের দুটি কথা। সে অসাধারণ, তাহার বিশেষত্ব আছে। ট্রামখানা হাওড়া ব্রিজের সম্মুখে আসিয়া দাঁড়াইতেই সে নামিয়া পড়িল। তখন সেখানে উভয় পার্শ্বের ফুটপাতে ভীষণ জনতা জমিয়ে গিয়েছে। সকলে হাহা করিতেছে। আরেকটা ঘোড়ার গাড়ির বিপুল কায় ঘোড়া উত্তেজিত হইয়া উন্মত্তের মতো ছুটিবার প্রয়াস পাইতেছে। কোচম্যান প্রাণপণ শক্তিতে তাহাকে রুখিবার চেষ্টা করিতেছে। হই যা, লাগাম ছিঁড়িয়া গেল, ঘোড়াটা ছুটিল, মুহূর্তেই গাড়িখানা চূর্ণ হইয়া যাইবে। যদি নামিয়া গাড়িখানার দিকে একবার তাকাইয়েই ছুটিল, হি কি, এই যে অনাথবাবুর গাড়ি। আর ওই যে গাড়ির ভিতর দেখা যাইতেছে একখানি ঢাকাই শাড়ির অঞ্চল প্রান্ত, নীলা। হ্যাঁ, সেই তো আজ একটার গাড়িতে তাহার মাসির বাড়ি হুগলি হইতে ফিরিবে। উন্মত্তের মতো অগ্রসর হইয়া ছিন্ন বলগা ঘোড়াটা ছুটিবার মুখেই তাহার ছিন্ন লাগাম ধরিয়া বিপুল বলে আকর্ষণ করিল। তাহাকে মারাইয়া 2-4 পদ গিয়ে ঘোড়াটা দাঁড়াইয়া গেল। তখন কোচম্যান সহিস আসিয়া ঘোড়াটাকে ধরিতেই ছিন্ন বেশ রক্তাক্ত কলেবর জ্যোতি কাঁপিতে কাঁপিতে গাড়ির নিকট আসিয়া অতি ব্যগ্রভাবে 2টি হাত বাড়াইয়া ডাকিল। সে বুঝি কণ্ঠস্বর নয়, সমস্ত অন্তর তাহার ব্যাকুল আগ্রহে জ্বলিয়া উঠিল। নীলা, নীলা, নেমে এসো, নেমে এসো। তখন আর অভিমান নাই, উপেক্ষার বিনিময়ে তখন আর উপেক্ষা দিতে চায় না। তাহার আহত বুঝি মরণোন্মুখ হিয়াখানির আবরণে দয়িতাকে সবল বিপদ হইতে আগুলিয়ে রাখিতে চায়। তাহার প্রদীপ্ত চক্ষু অন্তরের পরম আগ্রহে ঝকমক করিয়া উঠিল।
গাড়িখানা থামিতেই ভয়ার্ত নীলা গাড়ি হইতে নামিতে গিয়া দেখিল সম্মুখে 2 হাত বাড়াইয়া জ্যোতি, আর তাহার সেই প্রদীপ্ত আকাঙ্ক্ষাময় দৃষ্টি আরও দীপ্ত, আরও তীব্র। নীলা নামিতে নামিতে কহিল, না না, সরে যান আপনি। হ্যাঁ, এ কি? হ্যাঁ, এ কি? এত রক্ত! প্রথম কয়টি নির্মম উপেক্ষায়, না না, সরে যান। কথা শেষ হইতে না হইতেই জ্যোতির সম্মুখে সমস্ত আধার হইয়া আসিল। সে অবশ দেহে পড়িয়া যাইতেছিল। পার্শ্বস্থ সহিষ্টা ঘোড়া ছাড়িয়া জ্যোতিকে ধরিতে ধরিতে কহিল, বাবুই তো ঘোড়া রুকলেন দিদি, না তো আজ সব কইরি যান চলা যাতা। বহুত চোট লাগা হে। নীলা তাড়াতাড়ি জ্যোতির অবশ দেহটা আপনার বাহু বেষ্টনে আঁকড়াইয়া ধরি সহিষ্টার বাহু হইতে একরূপ কাড়িয়ে লইয়ে কহিল, জলদি একখানা ট্যাক্সি ডাকো, জলদি, হাসপাতাল নিয়ে যেতে হবে। তারপর জ্যোতির রক্তাক্ত দেহের উপর ঝুঁকিয়ে পড়িয়া ডাকিল, সমস্ত অন্তর ফাটাইয়াই ডাকিল, জ্যোতিবাবু, জ্যোতি, জ্যোতি, ওগো জ্যোতি। 3 দিন পর জ্যোতির জ্ঞান হইল। তখন সে মেডিকেল কলেজ হাসপাতালে। ধীরে ধীরে সব তাহার মনে পড়িল। সশঙ্ক জনতা, উন্মত্ত ঘোড়াটা, আর গাড়ির মধ্যে পাংশুমুখ ভয়ার্ত নীলা। তাহার সমস্ত অন্তরাত্মা ব্যাকুল হইয়া উঠিল। নীলা, নীলা ভালো আছে তো? এমন সময় একটি ছাত্র আসিয়া তাহাকে সচেতন দেখিয়া সানন্দে কহিল, এই যে আপনার জ্ঞান হয়েছে, এই যে অনাথবাবু আর নীলিমা দেবী। যদি ব্যগ্র কণ্ঠে বলিয়া উঠিল, নীলা ভালো আছে। ছাত্রটি কহিল, তিনি তো ভালোই আছেন, তার তো কোনো আঘাত লাগেনি। সঙ্গে সঙ্গে আবছায়া ঝাপসা ছবির মতো বাকিটুকু তাহার মনে জাগিয়া উঠিল। পাংশুমুখ নীলা গাড়ি হইতে নামিতেছে, তবু তাহার পানে দৃষ্টি পড়িতেই সে মুখে উঠিল ঘৃণা, আর কানে বাজিয়া উঠিল কটি কথা, না না, সরে যান আপনি, সরে যান। জীবনের উপর মমতা পর্যন্ত যেন তাহার ঘুচিয়া গেল। ছাত্রটি কহিল, তারা এসেছেন আপনাকে দেখতে, ডাকি তাদের? যদি উত্তেজিত হইয়া কহিল, না না, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই। ছাত্রটি শশব ব্যস্তে কহিল, না না, কেউ আপনার সঙ্গে দেখা করতে আসবেন না, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। যদি সবলে পাশ ফিরিয়া দেওয়ালের দিকে মুখ করিয়া আপন মনে মৃদুকণ্ঠে বলিতে লাগিল, কৃতজ্ঞতা, জীবনের দান পেয়েছি, সে পেয়েছি 2টি কথায়, না না, সরে যান, আপনি সরে যান। তারপর দীর্ঘশ্বাস ফেলিয়া চুপ করিল। ছাত্রটি যদি শান্ত হইয়াছে দেখিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। ছাত্রটি আসিয়া উগ্রীব নীলা ও অনাথবাবুকে কহিল, তিনি বেশ ভালোই আছেন, জ্ঞান হয়েছে। নীলার মুখে পুলকোচ্ছ্বাসের রক্ত প্রবাহ খেলিয়া গেল। চক্ষু দুটি উজ্জ্বল হইয়া উঠিল। ব্যগ্র কণ্ঠে কহিল, জ্ঞান হয়েছে? এসো বাবা, দেখে আসি। আমাদের কথা বলেছেন তাকে, তিনি বোধহয় আমাদের অপেক্ষা করে আছেন, দেখি আসি। ছাত্রটি গমনোদ্দাতা নীলাকে বাধা দিয়ে কহিল, না না, এখন যাবেন না। নীলা একটু বিরক্ত হইয়া দাঁড়াইয়া কহিল, কেন? কণ্ঠস্বরে এমন ভাব ফুটিয়া উঠিল যেন তাহার ন্যায্য অধিকারের কোনো অনধিকারী বাধা দিতেছে। ছাত্রটি মাথা চুলকাইয়া কহিল, মানে এখন আপনাদের সঙ্গে দেখা হওয়া নিরাপদ নয় আর কি। হয়তো তিনি উত্তেজিত হয়ে উঠবেন, তাতে করে ক্ষতি হতে পারে। এই কয়দিনের চিন্তায় শীর্ণ পাংশুমুখ অনাথবাবু স্খলিত কণ্ঠে কহিলেন, না না, আজ তাহলে দেখা করে কাজ নেই মা নীলা, কাল দেখা করব।
নীলা ম্লান নেত্রে একবার পিতার পানে চাহিয়া ফিরিল, পদদ্বয় যেন অবশ ক্লান্ত। তখন মনে তাহার জাগিতেছিল সাগ্রহে প্রসারিত এক ব্যাকুল বাহু বেষ্টন, আর কানে বাজিতেছিল পরম মিনতি ভরা কটি কথা, নীলা, নীলা নেমে এসো। ঠিক তখনই দেওয়ালের দিকে মুখ ফিরাই ব্যথাহত জ্যোতি ভাবিতেছিল দুজনের কথা। তাহার মনে শুভ্র পদ্ম কোরকটির পাশে ফুটিয়ে উঠিয়াছিল শ্যাম লাবণ্যে ভরা লজ্জিতা একটি অপরাজিতা, নীলার পাশে বিমলার ছবি। এই দীর্ঘ বৎসরাধিক কালের মধ্যে অনেকবার বিমলা তাহার মনের দ্বার প্রান্তে ভিখারিনীর মতো দাঁড়াইয়াছে, কিন্তু নীলার ছবি আসিয়া সে দ্বার রুদ্ধ করিয়া দিয়ে তাহাকে ফিরাইয়া দিয়েছে। কিন্তু আজ বিমলা নীলার পাশেই দাঁড়াইয়াছে, নীলা তাহাকে ফিরাইতে পারিতেছেন না। যদি ভাবিতেছিল কত পার্থক্য দুয়ে। বিমলা চরম অপমানের প্রতিদানে তাহার অঙ্গের আগুন বুকে জড়াইয়া ধরিয়া দিল জীবন, আর নীলা আনুগত্যের বিনিময়ে নিজের জীবন বিপন্ন করিয়া জীবন রক্ষা করার প্রতিদানে দিল ঘৃণা, মর্মঘাতী প্রত্যাখ্যান। পরদিন প্রাতে উঠিয়ে নীলা বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিল। সাজসজ্জার প্রতি নীলার কোনোদিনই খুব বেশি লক্ষ্য ছিল না। সে তাড়াতাড়ি সামনে যাহা পাইল তাহাই টানিয়া পড়িয়া বাহির হইবার মুখেই থমকিয়া দাঁড়াইল। কেমন যেন মনে হইল এ সজ্জাটা বেশ ভালো হইল না, পাল্টাইয়া যাওয়া উচিত। সে ফিরিয়া বাক্স খুলিয়া কাপড় চোপড় উলট পালট করিয়াও স্থির করিতে পারিল না কোন কাপড়টা তাহার আজ পছন্দ হইতেছে, কোন কাপড়ে তাহাকে ভালো মানাইবে। সহসা সে ব্যস্ত সমস্ত হইয়া সর্বোপরি রক্ষিত নীল রঙের ঢাকাই শাড়িটি বাহির করিয়া বেশ পরিবর্তন করিল। নিচে নামিয়া সে একেবারে পিতার কক্ষে প্রবেশ করিয়া দেখিল অনাথবাবু গালে হাত দিয়ে তখনও বিছানাতেই বসিয়া। তাহার মুখ যেন অবসন্ন, চোখের কোলে কালি পড়িয়াছে, যেন অনিদ্রায় তিনি সারা রাত্রি কাটাইয়াছেন। উৎসুক নীলার চোখে এগুলি পড়িল না। সে অনুযোগের সুরে কহিল, এখনো বিছানায় বসে বাবা? অনাথবাবু যথাসম্ভব নিজেকে প্রফুল্ল করিয়া কহিলেন, এই তো সবে 8টা বাজে মা। এ উত্তরে নীলা যেন অতি ম্লান হইয়া গেল। সে ধীরে ঘর হইতে চলিয়া যাইতেছিল, কিন্তু অনাথবাবু ডাকিলেন, নীলা। অনাথবাবু কহিলেন, হোক গে সকালবেলা, চল আমরা এক্ষুনি যাই। হাউস সার্জেন্টকে একটু অনুরোধ করলেই দেখা করতে দেবেন। মুখ তুলিয়া চাহিতেই এইবার নীলার চক্ষু পড়িল পিতার মুখের দিকে। তাহার ক্লান্ত অবসন্ন মুখছবি দেখিয়া সে শিহরিয়া উঠিল। তাড়াতাড়ি পিতার পাশে বসিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া আর্ত স্বরেই কহিল, এ কি বাবা, তোমার কি অসুখ করেছে? না না বাবা, এই অবস্থায় তোমার কোথাও যাওয়া হতে পারে না, ডাক্তার ডাকাও এখুনি। অনাথবাবু ম্লান হাসি হাসিয়া কহিলেন, না মা, অসুখ করেনি, তবে ব্যবসার চিন্তায় সারা রাত্রিকাল ঘুম হয়নি। লাম্বার্ট রেগে আমার সর্বনাশ করতে বসেছে, হাট খাবার কোনো পথ নেই, সে আমার সব জানে। নীলা সান্ত্বনা দিবার ভঙ্গিতে স্নেহমাখা সুরে কহিল, যা হবার হবে, ভেবে কেন সারা হচ্ছ বাবা? অনাথবাবু কহিলেন, লোভ জয় করা বড় কঠিন নীলা, আর টাকার লোভটাই বুঝি সবচেয়ে বড় লোভ। লোভ জয় করা বড় কঠিন নীলা। নইলে নীলা, যদি যে অবস্থায় লাম্বার্টকে তাড়িয়ে দিয়েছিল, লোভ জয় করতে পারলে আমিও ঠিক তাই করতুম মা। যা যা হবার হবে, চল, আর দেরি করব না। সেদিন জ্যোতি উঠিয়ে বসিয়েছিল।
তাহার উদ্দাম মন যেন একটা প্রবল আকাঙ্ক্ষায় আপন দেহখানাকে সুস্থ করিবার প্রয়াস পাইতেছিল। শ্যাম কমল অপরাজিতার মালা গলায় পরিবার জন্য তাহার হৃদয় পরম ব্যগ্রভাবে বেলগাঁয়ে ফিরিতে চাহিতেছিল। খোলা জানালা দিয়ে তাহার দৃষ্টি কলিকাতার রৌদ্রোজ্জ্বল হর্মরাজি ভেদ করিয়া ফিরিতেছিল ছায়া নিবিড় বেলগাঁয়ের একখানি গোময় লিপ্ত অঙ্গনে। একটি ছাত্র আসিয়া কহিল, আপনার আত্মীয় দেখা করতে চান? যদি সপ্রথিদের মতো কহিল, কে? কাকা। ছাত্রটি কহিল, তা তো জানি নে, তবে নাম বললেন অনাথবাবু আর নীলিমা দেবী। যদি পাগলের মতো বলিয়া উঠিল, না না না, আমায় কি বাঁচতে দেবে না এরা, আমি কারোর সঙ্গে দেখা করব না। ছাত্রটি একটু বিস্মিত হইয়া চলিয়া গেল। যদি ক্লান্ত হইয়া শুইয়া পড়িল, কিন্তু মনে আবার জাগিয়া উঠিল পদ্ম কোরকটির মতো সুন্দর একটি ছবি। বাহিরে বসিয়া নীলা ক্ষণে ক্ষণে চঞ্চল হইয়া উঠিতেছিল। ছাত্রটি ফিরিয়া আসিতেই সে উঠিয়া দাঁড়াই ভিতরে যাইবার জন্য পা বাড়াইল। ছেলেটি একটু দুঃখিত ভাবেই বলিল, না, তিনি দেখা করতে চান না। নীলার সর্বাঙ্গ যেন হিম হইয়া গেল। রক্তহীন বিবর্ণ মুখে নিশ্চল কাঠের মূর্তির মতোই দাঁড়াইয়া রহিল, এক পা তখনও ভিতরের দিকে বাড়ানো। অনাথবাবু ব্যাকুল উৎকণ্ঠার সহিত বলিয়া উঠিলেন, দেখা করতে চান না? আমাদের নাম করেছিলেন। নীলা আর ছেলেটি কহিল, হ্যাঁ, অনাথবাবু আর নীলিমা দেবী। অনাথবাবু বলিলেন, হ্যাঁ, তিনি কি বললেন? ছেলেটি কহিল, নাম শুনেই তিনি উত্তেজিত হয়ে উঠে বললেন যে তিনি, শেষটা বলিতে যেন সে কুণ্ঠিত হইতেছিল। অনাথবাবু যেন কথার সুরটি ধরাইয়া দিয়ে কহিলেন যে তিনি দেখা করতে চান না। ছেলেটি এবার কহিল, হ্যাঁ, তিনি দেখা করতে চান না। নীলা এবার ফিরিল। সে তাড়াতাড়ি পিতার হাত ধরিয়া টানিয়া কহিল, এসো বাবা, এসো, দেরি হয়ে যাচ্ছে, তোমায় অফিস যেতে হবে আবার। অনাথবাবু কিছুই বলিলেন না। যন্ত্রচালিতের মতো নীলার অনুসরণ করিয়া মোটরে উঠিলেন, কিন্তু মোটর চলিবার পূর্বেই কহিলেন, তাই তো, জ্যোতি কিরকমটা হলো, একবার দেখে এলে হতো না মা? নীলা যেন বিচলিত, বাষ্প ভারাক্রান্ত কণ্ঠে কহিল, কাজ নেই বাবা। অনাথবাবু কহিলেন, সে রোগী মানুষ মা, তার উপরে রাগ। বন্যার বাঁধ মানিল না। নীলা দুই হাতে আপন মুখখানি ঢাকিয়া ফেলিল, কিন্তু শরীরটা কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছিল। অনাথবাবু তাড়াতাড়ি উঠিয়া কহিলেন, আমি দেখে আসি, সে নিশ্চয়। নীলা পিতার হাত দুইটা চাপিয়া ধরিয়া বাধা দিয়ে কহিল, না না না। জ্যোতির মনে আপনা আপনি ফুটিয়া উঠিতেছিল পদ্ম কোরকটির মতো নীলা। কোনো ক্রমেই সে ছবি মুছিয়ে যায় না, মুছিয়ে যায় আবার জাগে। দিঘির মুখে পদ্ম কোরকটি যেন তরঙ্গ হিল্লোলে এই ডুবে এই ভাসে। যদির সমস্ত অন্তর তিক্ত হইয়া উঠিল। সে নীলার আকর্ষণ কাটাইতে কলিকাতা ছাড়িয়া পলাইতে ব্যগ্র হইয়া উঠিল, কিন্তু কোথায়? তাহার মন বলিয়া উঠিল বেলগাঁয়ে, তাহার আপনজনের বুকে, তাহার খুড়া খুড়ি আর সেই সর্বংসহা নিরভিমানিনী বিমলার কাছে। যদি উঠিয়া বসিয়া ভাবিতে লাগিল, আবার হয়তো কাল কৃতজ্ঞতার পালা গাহিতে ইহারা আসিবে। তখন সন্ধ্যা হইয়া আসিতেছিল।
লোকজন বড় কেহ ছিল না। যদি খাট ধরিয়ে ধীরে ধীরে উঠিয়ে দাঁড়াইল, ক্ষত স্থানগুলো চার পাইয়া টনটন করিয়া উঠিল। কিন্তু উদ্দাম মনের সবল ইচ্ছায় কোনো এক অদৃশ্য প্রবল আকর্ষণে সব ভুলিয়া বিছানার চাদরখানা মুড়ি দিয়ে দুই এক পা ধীরে ধীরে চলিয়ে ক্রমে দ্রুততর গতিতে ঘর হইতে বাহির হইয়া পড়িল। সন্ধ্যার আবছায় মেডিকেল কলেজের গাছগুলোর ঘনান্ধকার আড়ালে আড়ালে সকলের অলক্ষ্যে সে গেট অতিক্রম করিয়া রাস্তায় আসিয়া পড়িল। একখানা চলন্ত ট্যাক্সি দেখিয়ে সে ট্যাক্সি থামাইয়া চড়িয়া বসিয়া কহিল, চলো হাওড়া স্টেশন। সামান্য দূর গিয়েই তাহার সম্বলের কথা মনে হইতেই প্রাণটা কেমন করিয়া উঠিল। সঙ্গে কিছুই তো নাই। দারুণ অস্বস্তিতে দুই হাতে মুঠি বাঁধিতেই হাতের আংটিটার কথা তাহার মনে পড়িয়া গেল। একটা পরম আশ্বস্তির নিঃশ্বাস ফেলিয়া সে ট্যাক্সি চালককে কহিল, পেলে রাধা বাজার চলো, ওর যারা ধীরে সে ভাই। পরদিন অনেকটা বেলাতেও নীলা উঠে নাই। মনের সঙ্গে যুদ্ধ করিতে করিতে সারা রাত প্রায় ঘুমাইতে পারে নাই। বারবার সে নিজেকে নিজেই প্রশ্ন করিয়াছে, তাহার জন্য কেন এ আকর্ষণ? তাহাকে তো কখনো পাই নাই। ভালো আমি তাহাকে বাসি নাই, ঘৃণাই করিয়াছি। বরাবরই তো দূরেই ঠেলিয়ে রাখিয়াছি। মন বলিয়াছে আকর্ষণ হইবে না। মন কহিল, তাহাকে যে ভালোবাসো, আর পাও না বা কি করিয়া? সে তো আপনাকে দিয়েছিল, কিন্তু দাম্ভিক আর ধর্মই যে পাওয়া জিনিসকে দূরে ঠেলিয়া বাহ্যিক উপেক্ষা দেখানো। আবার সে বলিল, কিন্তু একটা কথা ভুল হইল, ভালো আমি তাহাকে বাসি নাই, ঘৃণাই করিয়াছি। মন কহিল, সর্পের চুম্বন গরল না ঢালিয়া হয় না। দাম্ভিকার ভালোবাসা ঘৃণার ভিতর দিয়েই আত্মপ্রকাশ করে। শেষে হার মানিয়া ভোরের দিকে ক্লান্ত অবসন্ন হইয়া সে ঘুমাইয়া পড়িয়াছিল। অনাথবাবু আর্তস্বরে ডাকিয়া কহিলেন, নীলা, নীলা মা, সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ হয়েছে। পিতার আর্তস্বরে নীলা ধর্মড় করিয়া উঠিয়া তাড়াতাড়ি শিথিল বসন সংযত করিয়া লইয়া বাহিরে আসিতে অনাথবাবু আর্তস্বরেই কহিলেন, সর্বনাশ হয়েছে মা। জ্যোতিকে পাওয়া যাচ্ছে না। হাসপাতাল থেকে এইমাত্র টেলিফোন করলে। কাল সন্ধ্যের সময় সে লুকিয়ে বেরিয়ে কোথায় চলে গেছে। পাষাণ মূর্তির মতোই অপলক নেত্রে নিষ্পন্দ নীলা দরজার বাজু ধরিয়া দাঁড়াইয়া রহিল। শতব্যগ্র প্রশ্ন অন্তরে ঠেলিয়া উঠিলেও মুখ দিয়ে একটি কথাও বাহির হইল না। এমন সময় একজন চাকর আসিয়া কহিল, রাধাবাজারের ঘোষমশাই এসেছেন। ঘোষ মহাশয় অনাথবাবুর জুয়েলার। অনাথবাবু কহিলেন, না না, এখন যেতে বলে দে। চাকরটা কহিল, তিনিই বললেন, জ্যোতিবাবুর কি খবর? অনাথবাবু ব্যস্ত হইয়া চলিতে চলিতে কহিলেন, জ্যোতি, জ্যোতি কোথায় ঘোষমশাই? বৃদ্ধ জুয়েলার ঘোষ মহাশয় কহিলেন, কাল সন্ধ্যের সময় মশায়। জ্যোতিবাবু বুকে পিঠে ব্যান্ডেজ বাঁধা, আমার দোকানে এসে হাজির। এই আংটিটা আমায় দিয়া বললেন 100 টাকা দিতে হবে, বিশেষ দরকার, দেশে যাবেন। আংটিটা এই সেদিন আমার দোকান থেকেই 150 টাকায় কিনেছিলেন। আমি বললুম, সে কি, গাঙ্গুলি মশাই কি বলবেন? তা ভদ্রলোক আমার হাত দুটো চেপে ধরে বললেন, না না, সে সময় আমার নেই। দেখছেন না হাসপাতাল থেকে বাড়ি যাচ্ছি। এই অবস্থায় কি তারা আমায় বাড়ি যেতে দেবেন? আংটি আপনাকে রাখতে হবে না। আপনি আমার খড়বনি পোস্ট
বেলগ্রাম ভায়া রশিদপুর এই ঠিকানায় ভিপি করে দেবেন, আমি ছাড়িয়ে নেব। কি করব, টাকা দিলুম। আজ সকালে ভাবলুম আপনারা তো খবর জানেন না, তা খবরটা দিয়ে আসি। অনাথবাবু ব্যগ্রভাবে কহিলেন, কি ঠিকানা বললেন? বলিয়া পকেট হইতে নোটবুক বাহির করিয়া লিখিতে উদ্যত হইলেন। ঘোষ বলিলেন, খড়বুনি পোস্ট, বেলগাম ভায়া রশিদপুর। অনাথবাবু লিখিয়া লইয়া আর দাঁড়াইলেন না। বৃদ্ধ ঘোষ যে বসিয়া রহিলেন, তাহাকে আর একটা কথা পর্যন্ত না কহিয়া তাড়াতাড়ি ভিতরের দিকে ছুটিলেন। নীলা, নীলা, পেয়েছি, সন্ধান পেয়েছি। বৃদ্ধ ঘোষ হাঁ করিয়া বসিয়া রহিলেন। অল্পক্ষণ বসিয়ে থাকি তিনি ধীরে ধীরে উঠিয়া যাইতেছেন। এমন সময় অনাথবাবু যেমনভাবে ছুটিয়ে ভিতরে গিয়েছিলেন তেমনি ভাবেই ছুটিয়ে আসিয়া কহিলেন, হ্যাঁ হ্যাঁ, এই ঠিকানা ঠিক তো ঘোষমশাই? হ্যাঁ। তখন সবেমাত্র প্রভাতের আলো ফুটিতেছে, মানুষ তখনও জাগে নাই। বেলগাঁয়ে হরিচরণের চণ্ডী মণ্ডপের সম্মুখে জ্যোতি একখানা গাড়ি হইতে গাড়োয়ানের সাহায্যে নামিয়া দরজায় দাঁড়াইয়া ব্যগ্র কণ্ঠে হাঁকিল, কাকা। ওই একটিবার ডাকিয়ে যদি হাঁপাইয়া উঠিল। গাড়োয়ান তাহার এই শ্রান্ত ভাব লক্ষ্য করিয়া ব্যস্ত হইয়া গৃহকর্তার উদ্দেশ্যে হাঁকিল, বাবু, বাবু। ধীরে ধীরে বহির দ্বার খুলিয়া দ্বারের পার্শ্বে আত্মগোপন করিয়া কে একজন মৃদু কণ্ঠে কহিল, কে? কণ্ঠস্বরে যদি চিনিল সে কে। ব্যাকুল কণ্ঠে ডাকিল, বিমলা, আমি, আমি জ্যোতি। কে? কে? কে তুমি এসেছ? বলিয়া মুরলীধ্বনি উৎকর্ণা কুরঙ্গিনীর মতোই চকিতে সম্মুখে আসিয়া দাঁড়াইল বিমলা। শুভ্র বসনা, নিরাভরণা, রুক্ষ মূর্তি। দেহের উপর যত অত্যাচার হইয়াছিল সব তুচ্ছ করিয়াছিল মন, কিন্তু বিমলার এই বিধবার মূর্তি সব আনন্দের মাথায় বাঝা নিয়ে মনের সঙ্গে সঙ্গে এক মুহূর্তে জ্যোতিকে যেন ভাঙিয়া দিল। হে কি দেখল ভগবান বলিয়া সে ঢলিয়া পড়িল। বিমল তাহার পতনোন্মুখ দেহখানা সবলে আঁকড়াইয়া ধরি আর্ত কণ্ঠে চিৎকার করিয়া উঠিল, হে কি হলো? মেসোমশাই, মেসোমশাই, মেসোমশাই। সারাদিন অজ্ঞান অবস্থাতেই জ্যোতির কাটিয়া গেল। হরিচরণ বাবু শহর হইতে ডাক্তার আনাইয়াছেন, কিন্তু নিজে এত ব্যাকুল হইয়া পড়িয়াছেন যে ক্রমাগত তিনি বাহিরেই ফিরিতেছেন, ঘরে ঢুকিতেও সাহস পাইতেছেন না। হরসুন্দরী আজ মায়ের মতো জ্যোতির মাথার শিউর নির্বাক নিস্পন্দ, কোনো দিকে দৃষ্টি নাই। জ্যোতির পাণ্ডুর মুখপানে চাহিয়ে বসিয়া আছেন, আর অন্তর্খানি দেবতার পায়ে মাথা কুটিয়ে মরিতেছে। আর বিমলা যেন মূর্তিমতি সেবা কর্মিষ্ঠা মেটে 2 হাতে 10 হাতের পরিচর্যা করিয়া যাইতেছে। জ্যোতি নিস্পন্দের মতো শুইয়া মাঝে মাঝে অস্ফুট কণ্ঠে 2-1টি কথা বকিয়া যাইতেছে। হরিচরণ ডাক্তারকে জিজ্ঞাসা করিলেন, ডাক্তারবাবু, ভালো হবে তো? জ্যোতি আমার বাঁচবে তো? ডাক্তার কহিলেন, দেখুন, এখন মিথ্যে স্তোক দিয়ে লাভ নেই। আহত দুর্বল শরীরে উনি বড় পরিশ্রম করে এসেছেন, এটা হচ্ছে তারই প্রতিক্রিয়া। এটা যদি কাটিয়ে উঠতে পারেন তবেই, কিন্তু সে ভগবানের হাত। হরিচরণের 2 চক্ষে হু হু করিয়া অশ্রু ঝরিয়া পড়িল। তিনি আবার কহিলেন, জ্ঞান হবে না, 2টো কথা কইতে পাবো না। ডাক্তার কহিলেন, ভালোর দিকে গেলে তো জ্ঞান হবেই, আবার মন্দ হলেও অনেক সময় শেষ দিকে জ্ঞান হতে পারে। হ্যাঁ মশাই, এইটি কি জ্যোতি রায়ের বাড়ি?
বলিয়া উদ্ভ্রান্তির মতো অনাথবাবু প্রবেশ করিলেন। সঙ্গে সবের মতো পাংশুমুখী নীলা ও অপর একটি ভদ্রলোক, হাতে চামড়ার ব্যাগ, পকেট হইতে স্টেথিস্কোপ উঁকি মারিতেছিল। হরিচরণ বিস্মিত হতভম্বের মতো কহিলেন, কে আপনি? কে আপনি কে? এমন সময় বিমলা বাহিরে আসিয়া কহিল, জ্ঞান হয়েছে বোধ হয়, চোখ মেলে তাকাচ্ছেন। একসঙ্গে অনাথবাবু, হরিচরণ সকলেই ব্যগ্র সমস্ত হইয়া জ্যোতিকে দেখিবার জন্য অগ্রসর হইলেন। কিন্তু অনাথবাবুর সঙ্গী ভদ্রলোকটি সকলের পথ রোধ করিয়া কহিলেন, না না, তা হতে পারে না, এখন কেউ যেতে পাবেন না, রোগীর অনিষ্ট হতে পারে। সকলে দাঁড়াইয়া গেলেন। কিন্তু নীলা, পথ ছাড়ুন বলিয়া ভদ্রলোকটির হাত ঠেলিয়ে দিয়ে তরঙ্গিনীর মতোই অগ্রসর হইয়া বিমলাকে কহিল, আমায় নিয়ে চলুন, কোথায় তিনি আছেন নিয়ে চলুন। বিমলা আসিয়া সংবাদ দিবার পর হইতেই এই মেয়েটিকে লক্ষ্য করিতেছিল। তাহার প্রতিটি ভঙ্গিটি পর্যন্ত তাহার দৃষ্টি অতিক্রম করে নাই। সে সাদরে তাহার হাত ধরিয়া কহিল, এসো ভাই, তোমার নাম বোধ হয় নীলা। নীলা? নীলা সবিস্ময়ে কহিল, আপনি কেমন করে জানলেন? বিমলা কহিল, অসুখের ঘোরে সারাক্ষণই যে তোমার নাম করছিলেন, তাই শুনেছি। আর বেরিয়ে এসেই তোমার মুখ দেখেই চিনেছি তুমি সেই। নীলা, একটু আস্তে, আমার পেছনে থাকো, হয়তো তোমায় দেখে চমকে উঠতে পারেন। নীলাকে পিছনে করিয়ে ঘরে প্রবেশ করিয়া বিমলা দেখিল, যদি ছোট ছেলেটির মতোই হরসুন্দরীর গলাটি জড়াইয়া ধরিয়াছে, আর হরসুন্দরী অঝোর ঝরে কাঁদিয়া ঝরঝর অশ্রু ধারায় তাহাকে অভিষিক্ত করিতেছেন। পদশব্দে মুখ ফিরাইতেই জ্যোতি দেখিল সেই নিরাভরণা শুভ্র বসনা বিমলা, নয়নের চিরকোমল দৃষ্টি যেন ম্লান ব্যথা ভরা। জ্যোতির মনে হইল সে দৃষ্টি যেন কত অব্যক্ত অনুযোগে ভরা। একটু অস্ফুট আর্তনাদ করিয়া জ্যোতি দুই হাতে মুখ ঢাকিল। বিমলা কিন্তু অতি সহজভাবেই কত স্নেহ সরস কণ্ঠে কহিল, দাদা। কথার আখর দুটি, কিন্তু ওই দুটি আখরেই কত কথা কহিয়া গেল। সুরটুকুতেই কত সান্ত্বনাই জ্যোতিকে দিল, বুকের বোঝা কত হালকা করিয়েই দিল। সে মুখ খুলিয়া বিমলার মতোই দৃষ্টিতে সেই কণ্ঠে ডাকিল, বোন। বিমলা বোনের মতোই আবদারের সুরে কহিল, বেশ লোক তুমি দাদা, 1.5 বছর তো কোথায় ডুবে থাকলে, খবরটা পর্যন্ত নেই। তা না হয় নাই, কিন্তু বৌদিদের খবরটা তো দিতে হয়। জ্যোতির অন্তরটা ধক করিয়া জ্বলিয়া উঠিল। একটি শুভ্র পদ্ম কোরকের ছবি আবার ভাসিয়া উঠিল। সে ছবি যেন ম্লান, বুঝিবা ঝরিয়া পড়িবে। জানি না সে উত্তেজনা না যাতনা। যদি আর্তকণ্ঠে ফুকরাইয়া উঠিল, নীলা, নীলা। আবার যেন তাহার জ্ঞান টুটিয়া যাইতেছিল। বিমলা ও হরসুন্দর সশঙ্ক হইয়া উঠিলেন, নীলা, নীলা, নীলা। সমস্ত ঘরটা যেটা ধ্বনিয়া উঠিতেছিল, নীলা। নীলার থাকিতে পারিল না। সে বিমলাকে ঠেলিয়ে ছুটিয়ে গিয়ে যদির বিছানায় আছাড় খাইল। যদির মুখের উপর ঝুঁকিয়া আর্তকণ্ঠে ডাকিল। সে ডাক বুঝিবা প্রাণ ফাটিয়ে বাহির হইল, কথা কও ফুকু, কথা কও। যদি যেন প্রাণপণে আত্মসংবরণ করিয়া 2 হাতে নীলার মুখখানি ধরিয়া কহিল, নীলা, নীলা। বলিতে বলিতে সে নীলার মুখটি আরো নিকটে টানিয়ে আনিয়া বিকার তৃষ্ণায় তাহার ওষ্ঠ ও গণ্ড চুম্বনে প্লাবিত করিয়া দিল।
সকলের উপস্থিতির জন্য নীলার সর্বাঙ্গ লজ্জায় সংকুচিত হইয়া গেল। তথাপি সে মুখ সরাইল না। লজ্জাতেই হোক বা তৃপ্তিতেই হোক নীলা চক্ষু মুদিত করিল। তাহার মনে হইতে লাগিল সেইটুকু আঘাতে জ্যোতির হৃৎস্পন্দন অকস্মাৎ বন্ধ হইয়া যাইতে পারে। পক্ষান্তরে খেয়ালের খেয়ালে বাধা না দিলে প্রসন্নতার জন্য তাহার সকল ব্যাধি দূরে যাইতে পারে। নীলার অধরে সেই মৃত সঞ্জীবনী পান করিয়া সত্য সত্যই মৃত্যু পথযাত্রী জীবনের পথে ফিরিল। দুয়ারে তখন একজন বৈরাগী একতারা যোগে গাহিতেছিল, বহুদিন পরে বধুয়া এলে, দেখা তো হতো না পরাণ গেলে। জ্বলন্ত উল্কা সর্বং সহা শ্যাম কোমলা ধরণীর মতো বিমলার বুকে পড়িয়া বিশ্বের সর্বসুখ তাহার নষ্ট করিয়াছিল। যাহার আঁচে হরিচরণ হরসুন্দরী অনাথবাবু ঝলসিয়া গেলেন, সেই আজ নীলার কণ্ঠহারের মধ্যমণি রূপে দীপ্তি পাইতে লাগিল। নমস্কার। উল্কা গল্পটি পাঠ করে শোনালাম। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।